ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আমাদের বায়োলজির এমসিকিউ সিরিজ শুরু হচ্ছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই এমসিকিউ সিরিজ এখন থেকে চলবে। লাইভ ক্লাসে যারা আছো তাদেরকেও স্বাগত জানাই আজকের ক্লাসে। চলো, আমি যেটা বলছিলাম, আমরা বায়োলজিতে আমাদের ক্লাসে যেগুলো পড়েছি সেই বিষয়গুলো থেকেই তোমরা দেখবে কোয়েশ্চেন এসছে, এবং সব থেকে বড় কথা, এখানে যে কোয়েশ্চেনগুলো তোমরা পাবে এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, সব প্রিভিয়াস ইয়ার্স। শুধু ডব্লিউবিসিএস নয়, এসএসসি, রেলওয়ে, হ্যাঁ, সমস্ত জায়গায়, ব্যাংকিং, সব জায়গা থেকে বায়োলজির প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোই কিন্তু তোলা। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে 50টা কোয়েশ্চেনের মধ্যে যদি আমরা 40টা মতন কোয়েশ্চেন করতে পারি, তাহলে আমি বুঝবো যে আমরা সবাই পড়াশুনো করছি। আর কার কত স্কোর হলো অবশ্যই ক্লাসের শেষে তোমরা জানিও, আর যারা ভিডিও দেখছো তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। Where is the Central Food Technology Research Institute located? সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এটা আমাদের বলতে হবে। আমি ক্লাসে কোনো না কোনো সময় হয়তো এই বিষয়টা নিয়ে তোমাদের বলেছি। সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউশন, লখনৌ কি? না, এটি সিচুয়েটেড ইন মাইসোর। হ্যাঁ, মাইসোরে এটা অবস্থিত। ঠিক আছে, মনে থাকবে। সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউশন কোথায় আছে? মাইসোরে আছে। যখন আমরা লখনৌর কথা বলছি, তোমাদেরকে আমি পড়িয়েছি, লখনৌতে আছে হচ্ছে আমাদের ন্যাশনাল ন্যাশনাল সুগার কেন রিসার্চ সেন্টার আছে। মনে পড়ছে? সুগার কেন কোনো না কোনো সময় সুগার কেন। নিশ্চিত আমি বলেছি। ন্যাশনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউশন আছে। ওকে, ন্যাশনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউশন আছে হচ্ছে লখনৌতে। লখনৌতে আরেকটি ইনস্টিটিউশন আছে, পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা আছে হচ্ছে তোমার সেন্ট্রাল ড্রাগ রিসার্চ সেন্টার। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ সেন্টার, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ সেন্টার কিন্তু এইখানে আছে। কোথায়? ইনস্টিটিউট বা সেন্টার যাই বলি না কেন, এটা রয়েছে লখনৌতে। আমরা যদি দাদা, রাঁচির, হ্যাঁ বলো। দাদা বলছি পিডিএফটা কি আমাদের দেবে কি এটা? হ্যাঁ, এটার নোটও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব, কিন্তু এক্সট্রা যে আচ্ছা আচ্ছা। পয়েন্টগুলো হচ্ছে, এক্সট্রা পয়েন্টগুলো একটুখানি নোট করবে বা হুম। ভিডিও দেখে কিছু একটা করে নিজেরা নিয়ে নিও। ওকে, দাদা এগুলি যে নোটটি লাগছে এটা একটু সেভ করে রাখলে ভালো ছিল আর কি। এটা কি করে সেভ করব? মানে এটা আচ্ছা চেঞ্জ হয়ে যায় কি এটা, মানে যেগুলো লিখেছে এগুলি? হ্যাঁ, মানে এগুলো তো অ্যাকচুয়ালি মুছে যাবে, তো তো এটাকে কি করে সেভ করতে আচ্ছা। হয়? এটা ও যে যে কোম্পানি এটা চলাবে না প্রেজেন্টেশনে, ওখানে যে একটা সেভ মানে কার্ল এস কি ক্লিক করলে বোধহয় সেভ হবে এটা পিডিএফটা আচ্ছা, এরকম। দেখছি কি করা যায়। তাহলে আমরা এটুকুন মনে রাখি, লখনৌতে কি কি রয়েছে। লখনৌতে রয়েছে ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউশন, সুগার কেন, সরি সুগার নয়, সুগার কেন, আখ 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 গবেষণা কেন্দ্র। ন্যাশনাল সুগার কেন রিসার্চ সেন্টার রয়েছে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ সেন্টার রয়েছে হচ্ছে তোমার লখনৌতে। রাঁচিতে যদি আসো, রাঁচিতে আছে হচ্ছে তোমার আহ তোমার আছে রেজিন, আঠা। হুম, রেজিন আর গামস, এইটার গবেষণা কেন্দ্র আছে, অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচারাল ন্যাচারাল রেজিন অ্যান্ড গামস, ন্যাচারাল রেজিন অ্যান্ড গামসের রিসার্চ ইনস্টিটিউশন আছে হচ্ছে রাঁচিতে। হায়দ্রাবাদে আছে, আমি এই লাস্ট ক্লাসেও বলেছি, হায়দ্রাবাদে একটা ফিস জিনিস আছে, কি বলো দেখি। ফিস ফিস হ্যাঁ, ফিস ন্যাশনাল ফিশ রিসার্চ ইনস্টিটিউশন হায়দ্রাবাদে আছে। এবং ন্যাশনাল, স্যার পুষ্টি আছে, পুষ্টি হ্যাঁ হ্যাঁ, যে ন্যাশনাল ফিশ রিসার্চ সেন্টার, ন্যাশনাল ফিশ রিসার্চ সেন্টার আছে। আর আছে কি আছে বলো? একদম ঠিক বলেছো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনও এখানে আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনও এখানে আছে। এখানে আরেকটা স্যার। গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হ্যালো হচ্ছে, স্যার, হ্যাঁ বলো বলো। বলছি স্যার, আখটা যেটা আপনি লখনৌ বলেন, এর আগের বার কিন্তু কোয়েম্বাটুর বলেছিলেন, একটু দেখবেন একটু। ন্যাশনাল সুগার ক্যান রিসার্চ সেন্টার, হ্যাঁ স্যার, কোয়েম্বাটুর বলেছিলেন। কোয়েম্বাটুর, না ভাই, এটা ঠিক করে নাও, লখনৌতে ন্যাশনাল সুগার লখনৌতে ক্যান ছিল রিসার্চ না? সেন্টার, লখনৌ। আচ্ছা, হায়দ্রাবাদ,
গেল, কি বলছিলাম জানো, হায়দ্রাবাদে, হ্যাঁ হায়দ্রাবাদে আরেকটা সেন্টার আছে, সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ওকে, রিসার্চ সেন্টার আছে এখানে, রিসার্চ ইনস্টিটিউট এখানে আছে, ওকে। তাহলে ফরেন্সিক কাজের জন্য আমাদের ভারতবর্ষের যে সংস্থাগুলো আছে না, যারা ইনভেস্টিগেশন করে বিভিন্নভাবে, তো তারা তাদের ডিএনএ বা ফিঙ্গারপ্রিন্ট রিসার্চ হায়দ্রাবাদ থেকেই করায়, হায়দ্রাবাদে আছে। আর এটা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফুড টেকনোলজি, এটা কোথায় আছে, সেন্ট্রাল ফুড টেকনোলজি আছে হচ্ছে মাইসোরে। মাইসোরে আর একটা জিনিস মনে রাখবে, মাইসোরের সাথে গুরুত্বপূর্ণ, সেটা পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আমরা যখন ভোট দিই, ভোট দেওয়ার পরে আমাদের আঙুলে এক ধরনের কালি লাগিয়ে দেওয়া হয় না, তো মনে রাখবে ভারতবর্ষের একমাত্র এই মাইসোরেই কিন্তু সেটা তৈরি হয়, অর্থাৎ ভোটার্স ভোটার্স ইঙ্ক, ভোটার্স ইঙ্ক, ওকে, ইজ ম্যানুফ্যাকচার্ড only in মাইসোর, শুধুমাত্র মাইসোরেই ওটা তৈরি হয়, কিন্তু এটা মনে রেখো। আর ওই কালিটা আজও আমার আঙুলে এখনো সেই দাগটা রয়েছে, কবে ভোট হয়েছে আমাদের এখানে, দাগটা এখনো আছে। স্যার ওটা সিলভার নাইট্রেট না স্যার? হ্যাঁ একদমই। তো এই যে ভোটার্স ইঙ্কের মধ্যে কি থাকে, এটার মধ্যে থাকে হচ্ছে সিলভার নাইট্রেট থাকে, সিলভার নাইট্রেট থাকে। অনেক সময় এর সংকেতও দিয়ে পরীক্ষায় জিজ্ঞেস করে, থাকে হচ্ছে AgNO3, থাকে হচ্ছে AgNO3, হ্যাঁ, সিলভার নাইট্রেট বা সংকেত দিয়ে থাকলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে, এই জন্য এটাও লিখে রাখো যে ভোটের সময় যে কালিটা দেওয়া হয় সেটার মধ্যে থাকে হচ্ছে সিলভার নাইট্রেট, যার সংকেত হচ্ছে AgNO3। গেল, তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেনে চলে আসো এবার, চলো মুছে দিই তাহলে। রাদার ইউ মে টেক স্ক্রিনশট অফ ইট, ওকে, বলছিলে পরেরটা তাহলে খাতায় তুলে নেওয়া যাবে। স্যার এই ভিডিওটা পাবো তো স্যার? হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই পাবে। চলো নেক্সট হচ্ছে দ্য মোড অফ, আচ্ছা মুছে দিলাম তাহলে, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও সবাই, হ্যাঁ স্যার। ওকে ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য মোড অফ নিউট্রিশন ফাউন্ড ইন ফাঙ্গাই, ফাঙ্গাইয়ের মধ্যে আমরা কেমন ধরনের নিউট্রিশন লক্ষ্য করি, প্যারাসাইটিক নিউট্রিশন, মোনোজোয়িক নিউট্রিশন, অটোট্রফিক নিউট্রিশন, স্যার ডি, ডি অপশন স্যার। একদমই তাই, ফাঙ্গাই আমাদের স্যাপ্রোট্রফিক নিউট্রিশন করে। স্যাপ্রোট্রফিক নিউট্রিশনে কি হয়, দ্য লিভিংস, ডেড কোনো জিনিসের থেকে নিজেদের মৃত জোগাড় করে। জিনিস থেকে, নন লিভিং থিংস থেকে যখন কোনো জিনিস পুষ্টি গ্রহণ করে সেটাকে বলা হয় স্যাপ্রোট্রফিক। ভেরি গুড, ফাঙ্গাই। আচ্ছা হ্যাঁ, ফাঙ্গাই কি বলতো, এক ধরনের হেট্রোট্রফ, হেট্রোট্রফ মানে ওরা খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভরশীল থাকে, হ্যাঁ, এবং এটা কিসের জন্য, কিসের উপরে, অ্যান্ড ইট ডিপেন্ডস অন নন লিভিং থিংস, ওকে, সো ইট পারফর্মস স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। আচ্ছা বলো দেখি, ফাঙ্গাইয়ের স্টাডিকে কি বলে, স্টাডি অফ ফাঙ্গাই, সাইকোলজি, স্টাডি অফ ফাঙ্গাই, দিস ইজ কল্ড মাইকোলজি, ফাইকোলজি, ওকে। ফাঙ্গাইয়ের স্টাডিকে বলা হয়, এই কোথায় ফাউন্ড কেন আছে, ফাঙ্গাইয়ের স্টাডিকে বলা হয় মাইকোলজি, ওকে, মাইকোলজি বলা হয়। একটা প্রশ্ন এখান থেকে আরেকটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কি বলতো, যে ফাঙ্গাই তার শরীরে খাবারগুলোকে কি রূপে সঞ্চয় করে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। তো মনে রাখবা যে ফাঙ্গাই ফাঙ্গাই stores food, fungi stores food in its body as গ্লাইকোজেন, মনে থাকবে, অর্থাৎ ফাঙ্গাই তার শরীরে খাবারটাকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। ফাঙ্গাই স্টোরস ফুড ইন ইটস বডি ইন দ্য ফর্ম অফ অ্যাজ না লিখে লেখো ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন, ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে ফাঙ্গাই তার খাবারটা তার শরীরের মধ্যে, ওকে। এখান থেকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফাঙ্গাই থেকে, সেটা হচ্ছে ফাঙ্গাইয়ের শরীরে বলছে ফাঙ্গাই যে সেলগুলো দিয়ে তৈরি হয় না, ফাঙ্গাইয়ের সেল ওয়ালগুলো একটা
গ্লুকোজ দিয়ে তৈরি হয়, ওকে, এক ধরনের সুগার দিয়ে তৈরি হয়। সেই সুগারটার নাম কি জানো? সেই সুগারটার নাম হচ্ছে সাইটিন, মনে থাকবে, সাইটিন। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এটা। অর্থাৎ লিখে রাখো, সেল ওয়াল অফ ফাঙ্গাই, সেল ওয়াল অফ ফাঙ্গাই ইজ মেড আপ অফ, cell wall of fungi is uh, made up of one kind of sugar, এক ধরনের সুগার। এটাও জিজ্ঞেস করে, এই জন্য বলছি। আমরা তো জেনে নেব সাইটিন দিয়ে তৈরি হয়, কিন্তু সাইটিনটা কি সেটাও জিজ্ঞেস করে, এই জন্য এটা লিখে রাখবো যে সেল ওয়াল অফ ফাঙ্গাই ইজ মেড আপ অফ ওয়ান কাইন্ড অফ সুগার দ্যাট ইজ কল্ড সাইটিন, CHITIN, সাইটিন, বা এটাকে কাইটিনও কেউ কেউ বলে, সাইটিন বা কাইটিন, যে প্রোনাউন্সিয়েশন করো দুটোই ঠিক আছে, ওকে, সাইটিন বা কাইটিন। ক্লিয়ার হলো? তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল যে ফাঙ্গাই এক ধরনের স্যাপ্রোট্রফিক নিউট্রিশন এ করে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, তাহলে টেক আ স্ক্রিনশট অফ ইট। স্যাপ্রোট্রফিক নিউট্রিয়েন্টস, ওটা মিউকর্ডে দেখা যায় স্যার। আরেকবার বলো। ওই স্যাপ্রোট্রফিক নিউট্রিয়েন্টস মিউকর্ডের দেখা যায়, এটা মিউকর্ড উদাহরণ হিসেবে। হ্যাঁ বলতে পারো, বলতে পারো। চলো নেক্সট, roots of the plants absorb water from the soil through the process of, খুব মন দিয়ে প্রশ্নটা দেখো। সো দ্য রাইট আনসার ইজ অসমোসিস, ভেরি গুড। মনে রাখবে উদ্ভিদের যে মূল, হ্যাঁ, এই যে উদ্ভিদের মূল, এটা মাটির মধ্যে যখন থাকে, এই মূলে জলটা পৌঁছায় কিভাবে? মূলে জলটা পৌঁছায় কিন্তু অসমোসিস পদ্ধতির মাধ্যমে পৌঁছায়। এখানে তোমরা ডিফিউশন বলে একটা টার্ম দেখতে পাচ্ছ, ডিফিউশন। ডিফিউশন মানে কি জানো? ডিফিউশন মানে হচ্ছে কোনো মলিকিউলের মুভমেন্ট, হ্যাঁ, কিভাবে মুভমেন্ট হয়? এটা হচ্ছে জেনারেলি যে রিজনে এর কনসেন্ট্রেশন হাই, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যখন মলিকিউলের মুভমেন্ট হয় তখন সেটাকে বলে ডিফিউশন। তাহলে ডিফিউশন মানে হচ্ছে মুভমেন্ট অফ, মুভমেন্ট, এই প্রশ্নটাও জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ডিফিউশন। তো মুভমেন্ট অফ মলিকিউল, from higher concentration to lower concentration, ওকে, অর্থাৎ হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যখন মলিকিউলগুলোর মুভমেন্ট হয় সেটাকে বলে ডিফিউশন। যেমন আমরা ঘরে রুম স্প্রে ইউজ করি, রুম স্প্রে ইউজ করি না? যখন আমরা রুম স্প্রে ইউজ করি তখন দেখবা সেটা সমস্ত ঘরে ছড়িয়ে যায়, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে চলে যায়। তো এর এক্সাম্পল হিসেবে লিখে রাখো রুম স্প্রে, রুম স্প্রে, ওকে। আচ্ছা, ট্রান্সপিরেশন বলো তো, ট্রান্সপিরেশন কোথায় হয়? যেটাকে আমরা বলি বাষ্পমোচন। পাতার কোথায় ট্রান্সপিরেশন হয়? পাতার স্টোমাটায় হয়, স্টোমাটাতে হয়, ওকে। পত্ররন্ধ্র, বাংলাতে বলি পত্ররন্ধ্র। এবং বলো দেখি, এই ট্রান্সপিরেশন পরিমাপ করার জন্য এক ধরনের গেজেট ইউজ করা যায়, হোয়াট ইজ ইট? আমি এটা পড়িয়েছি কিন্তু তোমাদের সব পড়িয়েছি। ট্রান্সপিরেশন, পোটোমিটার। হ্যাঁ ভেরি গুড, দ্যাট ইজ পোটোমিটার, ইয়েস, ওকে, ভেরি গুড। আচ্ছা, গেল। এখানে মাটির কথা বলছিলাম আমরা এখানে, তো স্টাডি অফ সয়েলকে কি বলে বলো দেখি? স্টাডি অফ পেডোলজি। হ্যাঁ, মাটির সম্পর্কে পড়াশোনাকে বলা হয় পেডোলজি বলা হয়। বলো দেখি, ভারতের সয়েল রিসার্চ ইনস্টিটিউশন কোথায় আছে? ইন্ডিয়ান সয়েল রিসার্চ ইনস্টিটিউশন, দেরাদুন। ইন্ডিয়ান সয়েল রিসার্চ ইনস্টিটিউশন কোথায় আছে? ভোপালে আছে, ভোপাল, ভোপাল মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়ান সয়েল রিসার্চ ইনস্টিটিউশন রয়েছে। ওকে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন পাবে ওখানে। চলো, টেক আ স্ক্রিনশট অফ ইট and then go to next question. বলছে which of the following statements is false about nutrition? নিউট্রিশন সম্পর্কে নিম্নের কোন কথাটি মিথ্যা? false. Plant hormones are nutrients. ভেরি গুড। দেখো, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একদম ঠিক। কারণ নাইট্রোজেন মানে আমরা যখন প্রোটিন খাচ্ছি, প্রোটিনে আমরা নাইট্রোজেন গ্রহণ করছি, এবং যখন আমরা কোনো ভিটামিন ডি জাতীয় বা ক্যালসিয়াম যাতে রিচ থাকে সেই খাবারগুলো খাচ্ছি, ফসফরাস খাচ্ছি, সেই হিসাবে এটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস হয়ে গেল। তাহলে এটা একদম ঠিক কথা। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ আর মলিবডেনাম, এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, এটা আমাদের শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন হয়, এটাও ঠিক কথা। নিউট্রিশন প্রোভাইডস এনার্জি ফর ক্যারিং আউট ভ্যারিয়াস ফাংশনস, আমাদের শরীরে যে কোনো কাজ করার জন্য নিউট্রিশনই আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, এটাও ঠিক। কিন্তু প্লান্ট হরমোন, এটা আমাদের উত্তর হয়ে গেল, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, যে প্লান্ট হরমোনস আর নট নিউট্রিয়েন্টস, হ্যাঁ, দে আর কম্পাউন্ডস, তারা এক ধরনের যৌগ, তারা উৎসেচকের কাজ করে। উদ্ভিদের বিভিন্ন স্টেজে, তাদের বৃদ্ধির বিভিন্ন স্টেজে হরমোনস অ্যাজ আ ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে দ্য মুভমেন্ট অফ ফুড ইন ফ্লোয়েম ইজ কল্ড। আচ্ছা, ফ্লোয়েমের মধ্যে যে খাবারের মুভমেন্ট হয় সেটাকে আমরা কি বলি? হ্যাঁ, ট্রান্সপিরেশন বলি, ট্রান্সলোকেশন বলি, রেসপিরেশন বলি, না এভাপোরেশন বলি? ফ্লোয়েমের মাধ্যমে খাবারের যে মুভমেন্ট হয়, হ্যাঁ, সেই কাজটাকে আমরা কি বলি? ট্রান্সলোকেশন। দ্যাট ইজ ট্রান্সলোকেশন। ভেরি গুড, দ্যাট ইজ ট্রান্সলোকেশন। ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের খাদ্যের যে পরিবহন, সেই খাদ্যের পরিবহনের পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলোকেশন বলি। ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন করো। Which plant tissue transports water and minerals from the roots to the leaf? Water Xylem. transformation. হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের দুটো, জাইলেম মানে জলের পরিবহন করে, আর ফ্লোয়েম মানে ফুডের পরিবহন করে, এটা মনে রাখলেই হয়ে গেল। সো দ্য আনসার ইজ জাইলেম। ভেরি গুড, জাইলেম, ভেরি গুড। হ্যাঁ, এবং এটা বলো দেখি, এই যে জাইলেম টিস্যু এই ওয়াটার আর মিনারেলসকে রুট থেকে পাতায় পৌঁছায়, কোন পদ্ধতিতে পৌঁছায়? ক্যাপিলারি অ্যাকশন। টিস্যু, হ্যাঁ, ভেরি গুড। জাইলেম Capillary. টিস্যু যে কাজটা করে সেই কাজটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন বা ক্যাপিলারি প্রসেস, যাই বলি না কেন। ওকে, বাংলায় বলে কৈশিক পদ্ধতি। চলো, প্যারেনকাইমার কাজ মনে আছে? আমরা যেহেতু টিস্যু পড়েছি, প্যারেনকাইমার কাজটা কি, মূল কাজ কি? ফুড স্টোর। হ্যাঁ, প্যারেনকাইমার মূল কাজ হচ্ছে ফুড স্টোর করা। ফুড স্টোর করা, ভেরি গুড, ফুড স্টোর করা। কোলেনকাইমার কাজের কথা মনে আছে? কোলেনকাইমাও হচ্ছে আমাদের এই প্যারেনকাইমারই একটা পার্ট। বলো বলো, কোলেনকাইমার কাজ বলো। আমরা এটা পড়েছি কি না? এই পড়ছিস। হ্যাঁ বলো। এটা কি স্যার ওটা ওই যে ফ্লেক্সিবিলিটি দেয়? হ্যাঁ, উদ্ভিদের ফ্লেক্সিবিলিটি দেয়। আর কার কি মনে হচ্ছে? টেনসাইল স্ট্রেংথ প্রোভাইড করে। টেনসিল স্ট্রেংথ, ইয়েস, টেনসিল স্ট্রেংথ। টেনসিল স্ট্রেংথটা কি ভাই? ওই যে গাছগুলো ঝড়ে নুয়ে পড়ে আবার দাঁড়িয়ে যায়। একদমই তাই, গাছগুলো ঝড়ে নুয়ে পড়ে আবার দাঁড়িয়ে যায়।
ঠিক বলেছো। এই জিনিসগুলো কিন্তু তোমরা পড়বে, হ্যাঁ, যা নোট যা করানো হচ্ছে ক্লাসের মধ্যে, হ্যাঁ, সেগুলো তো থাকবেই। একদমই তাই। গাছকে টেনসিল স্ট্রেংথ বা ফ্লেক্সিবিলিটি প্রদান করার দায়িত্ব হচ্ছে কার? না কোলেন কাইমা। বলো দেখি, কোলেন কাইমা এটা কি সিম্পল টিস্যু না কমপ্লেক্স টিস্যু? এটা সিম্পল টিস্যু। ভেরি গুড। কোলেন কাইমা হচ্ছে সিম্পল টিস্যু। সিম্পল টিস্যু, ভেরি গুড। সিম্পল টিস্যু কি কি ছিল? কয়টা ছিল সিম্পল টিস্যু? তিনটে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, Parenchyma, স্ক্লেরেনকাইমা। ভেরি গুড, বাহ, সুন্দর, মনে আছে তোমাদের। চলো তাহলে নেক্সট। নেম দ্য পোর্স ইন আ লিফ থ্রু হুইচ রেসপিরেটরি এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস। পাতার যে পোর্স গুলো থাকে, যে রন্ধ্রগুলো থাকে, হ্যাঁ, সেগুলোর নাম কি, যার মাধ্যমে উদ্ভিদ গ্যাসেস এক্সচেঞ্জ করে থাকে? হ্যাঁ, ভেরি গুড, দ্যাট ইজ কল্ড স্টোমাটা। হ্যাঁ, পত্ররন্ধ্র যেটাকে আমরা বলি। ভেরি গুড, স্টোমাটা। চলো নেক্সট কোয়েশ্চেন। ইন অ্যামিবা ফুড ইজ ডাইজেস্টেড ইন। অ্যামিবাতে ফুডের ডাইজেশন কোথায় হয়? এটা আমি তোমাদের পড়াইনি যদিও। ফুডের, যেহেতু আমরা অ্যামিবা এখনো আসিনি, আমরা কি আমরা গত দিনে কি পড়ছিলাম থিওরিতে? বায়োলজি থিওরি ক্লাসে কি পড়ছিলাম আমরা? ক্লাসিফিকেশন অফ লিভিংস পড়ছিলাম না? তো ক্লাসিফিকেশন অফ লিভিংস এর মধ্যে এই জিনিসগুলো আলোচনা হবে। তো অ্যামিবার ফুড ডাইজেস্টেড হয় হচ্ছে ফুড ভ্যাকুয়ালে। ওকে, মনে রাখবে, ফুড ভ্যাকুয়াল। ফুড ভ্যাকুয়ালে অ্যামিবার ফুড ডাইজেশন হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্য কেন্দ্র মিলিয়ে এই প্রশ্নটা কিন্তু বহুবার করে থাকে। ওকে ওকে। এবার ঘটনা হচ্ছে যে এই কোয়েশ্চেনটাতে অনেকে ভুল করে সিউডোপোডা উত্তর করে দেয়। হ্যাঁ, কিন্তু সিউডোপোডিয়া উত্তর করবে না। এই কারণে উত্তর করবে না কারণ সিউডোপোডিয়ার কাজ হচ্ছে খাবারগুলোকে ধরা। হ্যাঁ, অর্থাৎ অ্যামিবা খাবারগুলোকে ধরে, অর্থাৎ ক্যাচ করে। সেটা হচ্ছে সিউডোপোডিয়ার মাধ্যমে ক্যাচ করে। কিন্তু তার যে ডাইজেশনটা হয়, সেই ডাইজেশনটা কিন্তু ফুড ভ্যাকুয়ালে হয়। সো সিউডোপোডিয়া উত্তর করবে না, প্রশ্ন অনুযায়ী উত্তর করবে। হ্যাঁ, এখানে ডাইজেস্টের কথা কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, চলো। এই জন্য দেখো, সিউডোপোডা, সিউডো মানে নকল, আর পোডিয়া মানে হচ্ছে কি পা। সিউডোপোডিয়াকে বলা হয় নকল পা বা ফলস ফলস ফুট। ফলস ফুট বলে, নকল পা বলে সিউডোপোডিয়াকে। হ্যাঁ, তো সিউডোপোডিয়ার মাধ্যমে অ্যামিবা খাবারটাকে ক্যাচ করে, ধরে বটে, কিন্তু তার যে ফুডের ডাইজেশনটা সেটা হয় ফুড ভ্যাকুয়ালের মধ্যে। মাথায় রেখে উত্তর করার সময়। চলো নেক্সট। The site of photosynthesis in the cells of a leaf is। একটা পাতার কোথায় ফটোসিনথেসিস হয়? এটা খুব সহজ কোয়েশ্চেন, আমরা সবাই জানি। ভেরি গুড, দ্য আনসার ইজ ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হয় না, উদ্ভিদের সালোক সংশ্লেষের কাজটা হয়। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, প্লাস্টিড পড়িয়েছি কিন্তু প্লাস্টিড। হ্যাঁ, কয়েক প্রকারের প্লাস্টিড পড়িয়েছি, যদিও প্লাস্টিড অনেক প্রকারের হয়, তবু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ প্লাস্টিডগুলোকে পড়িয়েছিলাম, তাই না? ঠিক। ক্লোরোপ্লাস্টের মধ্যে এক ধরনের এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টের নাম কি? যার কারণে, হ্যাঁ, যার কারণে এর রংটা হয় সবুজ। কার কারণে হয়? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। হ্যাঁ, ক্লোরোফিলের মাধ্যমে। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে, তো ক্লোরোফিলের মধ্যে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম। আর এই ম্যাগনেসিয়ামের কারণে উদ্ভিদের পাতার রং হয় কেমন? গ্রিন হয়, সবুজ হয়। ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলো, মাইটোকন্ড্রিয়াতে কি হয় বলো দেখি? মাইটোকন্ড্রিয়াতে সেলুলার রেসপিরেশনটা হয়। সেলুলার রেসপিরেশন বা শ্বসন কার্য, ঠিকই বলেছো। সেলুলার রেসপিরেশনটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে সেলুলার রেসপিরেশন হওয়ার মানে কি? সেলুলার রেসপিরেশন হওয়ার মানে হচ্ছে সেখানে খাবার তৈরি হবে। ওকে, এই জন্য এই মাইটোকন্ড্রিয়াতে অ্যারোবিক রেসপিরেশন পারফর্ম হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়, পাওয়ার হাউস অফ সেল মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। আচ্ছা, সাইটোপ্লাজম এখানে দেখতে পাচ্ছ। সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের একটা পার্ট। আমরা আগের দিন আমরা যখন কোষ পড়েছি তখন দেখছিলাম, এটা যদি একটা কোষ হয়, এটা হচ্ছে তার নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওটাইড, ঠিক আছে। তো এবার এই কোষের সমগ্র অংশ জুড়ে এক ধরনের স্টিকি লিকুইড পদার্থ থাকে, হ্যাঁ। তো এই যে নিউক্লিয়াস থেকে সেল মেমব্রেন পর্যন্ত, নিউক্লিয়াস মেমব্রেন থেকে সেল মেমব্রেন পর্যন্ত এই পার্টটাতে কি থাকে, এই পার্টটাতে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। কি থাকে? সাইটোপ্লাজম। আর নিউক্লিওটাইড আর নিউক্লিয়াস মেমব্রেনের মাঝখানে এই জায়গাতে যে লিকুইডটা থাকে বা প্লাজমাটা থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজমা। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আর এই সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম, এই টোটাল এই দুটোকে আমরা একসাথে কি বলি? এই দুটোকে একসাথে আমরা বলি প্রোটোপ্লাজম। ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন চলে এসো। চুজ দ্য ফর্ম ইন হুইচ মোস্ট অফ দ্য প্লান্টস অ্যাবজর্ব নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। কোন রূপে? সি হবে নাইট্রেটস এন্ড Nitrates and nitrites. হ্যাঁ, ভেরি গুড, বি অপশন স্যার। ভেরি গুড, ভেরি গুড। দেখো মোস্ট বি অফ দ্য অপশন। হ্যাঁ, বেশিরভাগ উদ্ভিদ নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে অ্যাজ আ নাইট্রেটস অর নাইট্রাইটস এই রূপে গ্রহণ করে। পরীক্ষাটা কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়, সো বি কেয়ারফুল। ওকে, চল, খুব ভালো। চলো নেক্সট। প্রোটিন কি দিয়ে তৈরি হয় বলো দেখি? প্রোটিন কি দিয়ে তৈরি হয়? নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন। প্রোটিন তৈরি হয় নাইট্রোজেন দিয়ে। এবং প্রোটিনের মধ্যে কি থাকে বলো? অ্যামাইনো অ্যাসিড থাকে প্রোটিনের মধ্যে। দেখো প্রোটিন তৈরি হয় নাইট্রোজেন দিয়ে, এই কথাটা তো ভুল বললে। আমরা কার্বন অক্সিজেন নাইট্রোজেন কার্বোহাইড্রেট বলি বা ফ্যাট বলি, হ্যাঁ, বা প্রোটিন বলি, হ্যাঁ, যাই বলি না কেন, এগুলোর মধ্যে তিনটে কমন জিনিস আছে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এই তিনটের মধ্যেই আছে। কিন্তু প্রোটিনের মধ্যে একটু এক্সট্রা জিনিস আছে, দ্যাট ইজ নাইট্রোজেন। অর্থাৎ প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন আছে, যা কিনা নাইট্রোজেন কার্বোহাইড্রেট বা ফ্যাটের মধ্যে থাকে না, প্রোটিনের মধ্যে থাকে। আর নাইট্রোজেন কিসে সাহায্য করে মধ্যে আছে? নাইট্রোজেন Cell কিসে division. সাহায্য করে? ভেরি গুড, নাইট্রোজেন সেল ডিভিশনে সাহায্য করে। যেহেতু নাইট্রোজেন সেল ডিভিশনে সাহায্য করে, তাই সেল ডিভিশনের মাধ্যমে কি হয়? একটা বডিতে গ্রোথ হয়। তাহলে যার কারণে প্রোটিন আমাদের কেমন, প্রোটিনকে আমরা কি ধরনের নিউট্রিয়েন্টস বলি? বডি বিল্ডিং এলিমেন্ট। ভেরি গুড, বডি বিল্ডিং এলিমেন্ট বলি, হ্যাঁ, এগুলো আমরা সব পড়েছি কিন্তু। ওকে, কার্বোহাইড্রেট হচ্ছে কি? কার্বোহাইড্রেটকে বলা হয় ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার। কি বলা হয়? ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার বলা হয়, কারণ কার্বোহাইড্রেট আমাদের সঙ্গে সঙ্গে এনার্জি দিয়ে দেয়। যদি আমাদের শরীর প্রচন্ড দুর্বল থাকে, তাহলে আমরা যদি একটুখানি চিনি জল গুলিয়ে খাই, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এনার্জি পাবো। আর ফ্যাট আমাদেরকে লং টার্ম এনার্জি দিতে সহযোগিতা করে। তাহলে লং টার্ম এনার্জি প্রোভাইডার কাকে বলি? ফ্যাটকে বলি। আর কার্বোহাইড্রেটকে আমরা ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার বলি। ভেরি গুড। চলো তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ওকে, চল do this. Which process converts light energy to chemical energy? লাইট এনার্জিকে Photosynthesis. কে কনভার্ট করে? Which process converts? Yes, that is photosynthesis. ফটোসিনথেসিস কি হয়? লাইট এনার্জি, সূর্যের আলো কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেনে চলে এসো। হুইচ অফ দিস রিয়াকশনস অকার ইন ফটোসিনথেসিস? নিম্নের কোন ঘটনাটি ফটোসিনথেসিসের সময় ঘটে? খুব ভালো প্রশ্ন। নিচের কোন ঘটনাটি ফটোসিনথেসিসের সময় হয়? অপশন বলছে কার্বন ডাই অক্সাইড ইজ রিডিউসড অ্যান্ড ওয়াটার ইজ অক্সিডাইজড, water is reduced and carbon dioxide is oxidized, carbon dioxide and water are oxidized, carbon dioxide and water are reduced. কি হয়? অপশন বি। First option. অপশন অপশন বি। প্রথমটা কার্বন ডাইঅক্সাইড রিডিউস এন্ড ওয়াটার ইজ অক্সাইড। আচ্ছা, এটা একটা উত্তর আসলো, এটা একটা উত্তর আসলো। হ্যাঁ, ডি। দেখো, আচ্ছা ডি আমরা দেখে নিই বিষয়টা কি হয়। দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু জল, এটাতে যখন সানলাইট আসবে, এখানে সানলাইটের মাধ্যমে কি হবে? ফটোসিনথেসিস হবে এখানে। তো ফটোসিনথেসিস এখানে হলো যখন, তখন কি তৈরি করবে? কি তৈরি করবে? এখানে
সে তৈরি করবে C6H12O6, ওকে, প্লাস 6O2 প্লাস 6H2O। এবার বলো দেখি জল এখানে কতটুকুন ছিল? জল এখানে কতটুকুন ছিল? 12 এখানে জল কতটুকুন হয়ে গেল? 6 অর্ধেক। এখানে অর্ধেক। কার্বন ডাই অক্সাইড 6টা ছিল, এখানে আছে? না। কার্বন ডাই অক্সাইড আছে? নেই। তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার দুটোই রিডিউসড হয়েছে কিনা হয়নি? বলো, অপশন ডি ইজ রাইট অ্যান্সার হিয়ার। হ্যাঁ স্যার। দাদা দাদা ওটার মধ্যে CO2 অক্সাইড মানে অক্সিডাইজ হয়েছে না, তো ওটা হ্যাঁ, কিন্তু তোমার দেখো একদম তুমি অপশনগুলোকে পড়ো 1 বাই 1, তবেই তো হবে। একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটাকে বেছে নাও। এখানে কার্বন ডাই অক্সাইডও রিডিউসড হচ্ছে, ওয়াটারও রিডিউসড হচ্ছে, ওকে, এটাই হচ্ছে ফটোসিনথেসিস। চলো, বুঝতে পেরেছি আশা করছি আমরা সবাই। চলো নেক্সট কোয়েশ্চেন। জাস্ট আফটার ফটোসিনথেসিস কার্বোহাইড্রেট ইজ কনভার্টেড ইনটু হুইচ অফ দ্য ফলোইং? ফটোসিনথেসিসের পরে হ্যাঁ স্টার্ট কার্বোহাইড্রেট কি রূপে কনভার্ট হয় বলো? গ্লুকোজ। স্টার্ট। উদ্ভিদ যখন ফটোসিনথেসিস করে সে তখন যে কার্বোহাইড্রেটটা তৈরি করে সেটাকে সে কি রূপে সঞ্চয় করে? গ্লুকোজ এই স্টার্চ বারবার গ্লুকোজ বলছো। স্টার্চ স্টার্চ রূপে। হ্যাঁ, আর ভালো করে প্রশ্নটা পড়ো। আফটার দ্য ফটোসিনথেসিস কার্বোহাইড্রেট ইজ কনভার্টেড ইনটু হুইচ অফ দ্য ফলোইং? ফটোসিনথেসিসের পরে কার্বোহাইড্রেট কিসে কনভার্ট হয়? স্টার্চে কনভার্ট হয়ে যায়, ওকে না? স্টার্চ এক ধরনের কি? কার্বোহাইড্রেট কয় প্রকার? কার্বোহাইড্রেট কয় প্রকার? 3 প্রকার, তাই না? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। স্টার্চ হচ্ছে এক প্রকারের পলিস্যাকারাইড। ভেরি গুড, এক প্রকারের পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কাকে বলে? অনেকগুলো মনোস্যাকারাইড মিলে একটা পলিস্যাকারাইড তৈরি হয়, ঠিক আছে না? মনে আছে জিনিসগুলো? ভেরি গুড। এখান থেকে একটা কথা বলে দেখি, এই স্টার্চের পাচন কে করে? স্টার্চের ডাইজেশন কে করে? গবাদি গরু। পশু গবাদি পশু আমরা তাহলে স্টার্চের পাচন গবাদি করি না? পশু হ্যাঁ, Just স্টার্চকে বলবো তো অতটা ভেঙে পাওয়া যায় না স্যার দেখো বিষয়টা হয় কি, সম্পূর্ণ স্টার্চকে গবাদি পশু মানে ভেঙে- সেলুলোজ এই জিনিসটাকে রাখিস। হ্যাঁ, স্টার্চকে ভেঙে আমরা এটাকে গ্লুকোজে কনভার্ট করে নিই। এটা আমাদের শরীরে হয়, এটা আমরা করি। স্টার্চ যদি গ্লুকোজে কনভার্ট না হতো তাহলে তো আমরা বেঁচে থাকতাম কি খেয়ে, সেটা বলো আগে। যখনই উদ্ভিদ ফটোসিনথেসিস করে সে তো আর গ্লুকোজ তৈরি করছে না, সে তৈরি করছে স্টার্চ। আর সেই স্টার্চকে ভেঙে গ্লুকোজ অর্থাৎ পলিস্যাকারাইডকে ভেঙে আমাদের শরীর মনোস্যাকারাইড করছে। তারপর কি তো আমরা নিউট্রিশন পাচ্ছি। তাহলে এই স্টার্চকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে এক ধরনের এনজাইম, তাকে কি বলে? টাইলিন। টাইলিন কোথায় থাকে? স্যালাইভাতে থাকে। এই জন্য বলা হয় না যে সেদ্ধ শ্বেতসারের পরিপাক কোথায় শুরু হয়? সেদ্ধ শ্বেতসারের পরিপাক কোথায় শুরু হয়? মুখের মধ্যে, আমাদের মাউথে শুরু হয়, ওকে না? বুঝতে পারছি বিষয়গুলো? হ্যাঁ স্যার ভেরি গুড। বলো দেখি সুক্রোজ কি কি দিয়ে তৈরি হয়? সবার আগে বলো সুক্রোজ কোন ধরনের কার্বোহাইড্রেট? মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড না ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইড। কি কি দিয়ে তৈরি হয় সুক্রোজ? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। হ্যাঁ, ভেরি গুড। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। হ্যাঁ, দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে তৈরি হয় হচ্ছে সুক্রোজ। সো সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। এই যে ফ্রুক্টোজ দেখছো, এই ফ্রুক্টোজ কোথায় থেকে আমরা পাই? ফ্রুক্টোজ আমরা পাই ফল থেকে। ফ্রুটস, ফল থেকে পাই। এবং মনে রাখবা যতগুলো কার্বোহাইড্রেট আছে সব থেকে মিষ্টি কার্বোহাইড্রেট যদি বলো, সুইটেস্ট কার্বোহাইড্রেট হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজটা কি? ফ্রুক্টোজটা হচ্ছে দ্য সুইটেস্ট কার্বোহাইড্রেট বলা হয় ফ্রুক্টোজকে, ওকে। আর গ্লুকোজটা কি? গ্লুকোজ সম্পর্কে কি বলছি আমরা? গ্লুকোজ সম্পর্কে দ্য সিম্পলেস্ট ফর্ম অফ
কার্বোহাইড্রেট। গ্লুকোজকে বলা হয় দ্য সিম্পলেস্ট ফর্ম অফ কার্ব। কার্বোহাইড্রেটের সব থেকে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে গ্লুকোজ। ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ স্যাপ্রোট্রফ? নিচের কোনটি একটি মাশরুম। স্যাপ্রোট্রফের উদাহরণ? মাশরুম। একদমই তাই, গ্রাস। মাশরুম স্যার। হ্যাঁ, গ্রাস, সরি গ্রাস বলছি, মাশরুম। একদম স্যার। মাশরুমটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাঙ্গাই। তো আমরা একটু আগে দেখেছি ফাঙ্গাই হচ্ছে স্যাপ্রোট্রফিক হয়, মৃত জিনিসের উপরে যারা নির্ভরশীল তাদের স্যাপ্রোট্রফ বলে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তারপর চলে আসো, এটা বলো দেখি। আচ্ছা, গ্রাস যখন আমরা দেখলাম না, গ্রাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, পরীক্ষা এটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ঘাসের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে। হ্যাঁ, পরীক্ষায় জিজ্ঞেস করে ঘাসে এক ধরনের অ্যাসিড থাকে, সে অ্যাসিডকে কি বলে? মনে রাখবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় না? বেনজোইক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে ঘাস থেকে। আর ঘাস সম্পর্কে যে পড়াশুনো, স্টাডি অফ গ্রাস, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। স্টাডি অফ গ্রাস এটাকে বলা হয় অ্যাগ্রোস্টোলজি। মনে থাকবে, অ্যাগ্রোস্টোলজি। ঘাস সম্পর্কে পড়াশোনাকে বলা হয় অ্যাগ্রোস্টোলজি। আর ঘাস থেকে আমরা বেনজোইক অ্যাসিড পাই, এটুকুন মনে রেখো। চলো, প্রশ্ন করছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্যারাসাইট? নিম্নের কোনটি একটি প্যারাসাইট? লিচ। ভেরি গুড। দেখো, প্যারাসাইট কাকে বলে? যারা জীবন্ত জিনিসের ওপরে, হ্যাঁ, অর্থাৎ লিভিং থিংস এর ওপরে যারা নিউট্রিশনের জন্য, যারা জীবন্ত জিনিস থেকে নিউট্রিশন পারফর্ম করে, তাদের বলা হয় লিচ। অবশ্যই লিচ একটা হেটারোট্রফ, খাবারের জন্য অন্যের উপরে নির্ভরশীল করে থাকে, জোঁক। ঠিক আছে। ইস্ট হচ্ছে এক ধরনের ফাঙ্গাই। ঠিক আছে। অ্যামিবা, আর্থওয়ার্ম। আমরা অ্যামিবাকে কি বলতে পারি? অ্যামিবাকে আমরা হলোজোইক বলবো। কেন অ্যামিবাকে হলোজোইক বলছি? দেখো, হলোজোইক সেই সমস্ত প্রাণীকে বলা হয় যাদের নিউট্রিশন একটা ডাইজেশন সিস্টেমের মাধ্যমে চলে। আবার বলছি, হলোজোইক সেই সমস্ত প্রাণীকে বলবো যাদের নিউট্রিশন প্রসেসটা একটা ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে চলে, তাদেরকে বলা হয় হলোজোইক। তো সেই ক্ষেত্রে অ্যামিবা এটা কিন্তু একটা হলোজোইক, এবং আর্থওয়ার্ম এটাও একটা হলোজোইক। ওকে। আর এখানে একমাত্র প্যারাসাইট হচ্ছে লিচ। ওকে, লিচ। আচ্ছা, আর্থওয়ার্মের থেকে একটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে আর্থওয়ার্মকে বলা হয় ফ্রেন্ড অফ ফার্মার্স, বা ফার্মার্স ফ্রেন্ড, কৃষকের বন্ধু বলা হয়। আর্থওয়ার্ম মানে কেঁচো, তাহলে কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু। মনে রাখবে, এই কেঁচোকে না এই কারণে চাষ করা হয় সার তৈরি করবার জন্য। হ্যাঁ, বিশেষভাবে যে জৈব সার তৈরি করা হয়, হ্যাঁ, সেই জৈব সার তৈরি করার জন্য কেঁচো ব্যবহার করা হয়। তো সেই স্টাডি নয়, কালচার অফ আর্থওয়ার্মের চাষকে বলা হয় ভার্মি কালচার। ভেরি গুড। ভার্মি কালচার বলা হয়, পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু এটা, হ্যাঁ, মাথায় রেখো। চলো তাহলে নেক্সট প্রশ্নের উত্তর দাও। অটোট্রফিক মোড অফ নিউট্রিশন রিকোয়ার্ড। অটোট্রফিক মোড অফ নিউট্রিশনে কি কি প্রয়োজন? তাহলে অটোট্রফ কারা করে আগে সেটা জানতে হবে। অটোট্রফ করে হচ্ছে প্লান্টরা করে, হ্যাঁ, উদ্ভিদরা করে। তাহলে অটোট্রফিক মোডের জন্য আসলে কি হয়, কোন ঘটনাটা ঘটে? ফটোসিনথেসিসের ঘটনাটা ঘটে। ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিসে আমাদের কার্বন ডাইঅক্সাইড, জল দরকার আছে, ক্লোরোফিল দরকার আছে, সানলাইট দরকার আছে। অল অফ দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন। হাউ ইজ ফুড এনার্জি ইজ মেজার্ড? আচ্ছা, ফুডের শক্তিকে আমরা কোন এককে পরিমাপ করি? ফুডের ক্যালোরি। আমরা ক্যালোরিতে ফুডের শক্তিকে মাপি। হ্যাঁ, আমরা এটা দেখো, শক্তির আরেকটা একক আছে, কি আছে বলো? এনার্জির আরেকটা একক বলো। হ্যাঁ, জুল। ভেরি গুড। এই জন্য না, এই ইউনিট কনভার্সনটাও মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে, বিশেষ করে যদি রেলওয়ে এক্সামিনেশন কেউ দিয়ে থাকো বা দিতে চাও, এই প্রশ্নগুলো কিন্তু ওইখানে খুব জিজ্ঞেস করে। যেমন 1 ক্যালোরি কথা যখন আমরা বলছি,
তো 1 ক্যালোরি মানে হচ্ছে 4.18 4.18 জুল। ওকে, আচ্ছা, এইটাকে 4.18 এর জায়গায় কোথাও কোথাও তোমরা 4.2 জুলও কিন্তু দেখতে পাবে, 4.2 জুলও দেখতে পারবে। ওকে, আর আমি যদি বলি যে 1 জুল মানে কত, হ্যাঁ 1 জুল, 1 জুল মানে কত না, 1 জুল মানে হচ্ছে 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি হচ্ছে 1 জুল। ওকে, এটা মাথায় রেখো। চলো তারপরের প্রশ্নের উত্তর দাও। হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ মেডিসিন ইজ ইউজড ফর ট্রিটিং ইনডাইজেশন? ভেরি গুড। ইনডাইজেশনের জন্য আমরা হ্যাঁ কি ধরনের মেডিসিন ইউজ করি? ভেরি গুড, অ্যান্টাসিড ইউজ করি আমরা, অ্যান্টাসিড ইউজ করি, খুব সুন্দর। আসলে দেখো ভালো করে শোনো, ইনডাইজেশন কেন হয়, কিভাবে হয়। আমরা যখন ইনডাইজেশনের কতগুলো কজ আছে, কি কজ আছে, যদি আমরা প্রচন্ড পরিমাণে তৈলাক্ত খাবার গ্রহণ করি, তৈলাক্ত খাবার, প্রচন্ড পরিমাণে তেলযুক্ত খাবার যদি খাই, বা আমরা এমন কোনো খাবার খেলাম, ধরো আমি ভরপেট খাবার খেলাম তার সাথে ফলটাও খেয়ে নিলাম, যে খাবার পরে ফল খাওয়া এটা কিন্তু একেবারেই উচিত নয়, ঠিক আছে না। খাবারের সঙ্গে মানে আমরা মনে করো যে অনেকেই দেখবে যে যখন কেউ মনে করো বিরিয়ানি খাচ্ছে বা কিছু খাচ্ছে তার সঙ্গে শশা খাচ্ছে, এটা একদমই অনুচিত কাজ। মানে শশার পরিপাক আর এই বিরিয়ানির পরিপাক এক জিনিস নয়, এটা আমাদের ক্ষতি করে, এটা আমাদের ইনডাইজেশনের দিকে নিয়ে যায়। তো যে বিষয়টা হয় দুটো কারণের জন্য, যদি আমাদের তৈলাক্ত খাবার আমরা গ্রহণ করি, আরেকটা হচ্ছে যদি কিনা আমাদের গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন বেশি মাত্রায় হয় তখন ইনডাইজেশন হয়। আসলে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে আমরা ওই গ্যাস্ট্রিক জুসের মধ্যে একটা জিনিস পাই যেটাকে বলে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি মাত্রায় সিক্রেশন হয় পেটের মধ্যে, অ্যাকচুয়ালি অ্যাসিড আমাদের খাবারের কি হেল্প করে না, অ্যাসিড আমাদের খাবারটাকে পরিপাকের জন্য প্রস্তুত করে দেয়। আর সেই কারণে আমাদের স্টমাক ওয়াল থেকে অর্থাৎ গ্যাস্ট্রিক জুসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে একটা জিনিসের সিক্রেশন হয়, দ্যাট ইজ ওয়াটার। ওকে, এই ওয়াটারের সিক্রেশনটা হয় কিসের জন্য না, অ্যাসিডের প্রপার্টিটাকে কম করার জন্য, অ্যাসিডের প্রপার্টিটাকে। তো যখন সেই অ্যাসিডের মাত্রাটা পেটে বেড়ে যাবে তখন সেটা ফার্দার ডাইজেশনে গিয়ে আমাদের প্রবলেম করবে, অর্থাৎ স্টমাক থেকে সেটা যখন আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে প্রবেশ করবে সেইখান থেকে নিউট্রিয়েন্টসগুলো ঠিকভাবে গ্রহণ করা সম্ভব হবে না। সেই কারণে আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করলে গ্যাসের মাত্রা কমে আসে। এখন কথা হলো দাদা, অ্যান্টাসিডের মধ্যে কি থাকে? অ্যান্টাসিডের মধ্যে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে। দাদা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডটা কি? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড মনে রাখবা এটা খুব উন্নত মানের একটা বেস, মানে বাংলায় বললে কি বলবো, ক্ষার। এটা হচ্ছে উন্নত মানের একটা ক্ষার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাসিডের সঙ্গে যখন তুমি বেসকে যুক্ত করবে তখন সেটা দুটো জিনিস তৈরি করবে। কি তৈরি করবে? H2O আর NaCl তৈরি করবে। ওকে, অর্থাৎ সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করবে। হ্যাঁ, ওয়াটার প্লাস সল্ট, এই দুটো জিনিস তৈরি করবে অ্যাসিডের সঙ্গে বেসকে মেশালে। তাহলে যখনই আমাদের পেটে বেশি পরিমাণে অ্যাসিড হবে তখন আমরা অ্যান্টাসিড গ্রহণ করলে সেইটাকে বেসে কনভার্ট করে দেবে। আর যখন বেসে কনভার্ট হবে সেটা, তখন সেটাতে আর নিউট্রিশন কালেক্ট করতে আর আমাদের স্মল ইন্টেস্টাইনের কোনো প্রবলেম হবে না। ওকে, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের আরেকটা নাম আছে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। কি বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলে না, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে। ওকে, অনেক সময় এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলাও অপশানে দেওয়া থাকতে পারে, তো সেই ক্ষেত্রে এটাও আমরা একটু জেনে রাখি, MgOH2, MgOH2, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, যেটা দিয়ে অ্যান্টাসিড তৈরি। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। চলো, কোয়েশ্চেন করেছে অ্যাপার্ট ফ্রম দ্য প্লান্ট
হুইচ মাইক্রো অর্গানিজম অলসো ডু ফটোসিনথেসিস। এখানে উদ্ভিদ ছাড়া অপশনের মধ্যে দেওয়া, হ্যাঁ, কোন মাইক্রো অর্গানিজম ফটোসিনথেসিস পারফর্ম করে, এটা আমাদের বলতে হবে। অ্যালগি এন্ড সায়ানোব্যাকটেরিয়া। ভেরি গুড, অ্যালগি অ্যান্ড সাইনোব্যাকটেরিয়া সঠিক উত্তর। মনে রাখবে অ্যালগি এবং সাইনোব্যাকটেরিয়া এরা উদ্ভিদ ছাড়াও এরা ফটোসিনথেসিস পারফর্ম করে। ফাঙ্গাই কখনো ফটোসিনথেসিস করে না। ওকে, ভেরি গুড। প্যারামিসিয়াম বায়োমে তো কোনো প্রশ্নই নেই। তারপরের প্রশ্নে চলে আসো। ক্লোরোফিল, ক্লোরোফিল পিগমেন্ট ইজ লোকেটেড ইন হুইচ অর্গানিল অফ আ সেল। কোষের কোন স্থানে ক্লোরোফিলের পিগমেন্ট পাওয়া যায়? প্লাস্টিড। ভেরি গুড, এটা আমরা পড়েছি প্লাস্টিডের মধ্যে। প্লাস্টিডের মধ্যে অনেকগুলো প্লাস্টিডের কথা আমরা পড়েছি। তো ক্লোরোফিলের যে পিগমেন্ট, তার যে সবুজের যে রং, হ্যাঁ, সেটা কোথায় পাওয়া যায় না? প্লাস্টিডের মধ্যে পাওয়া যায়। ভেরি গুড, সুন্দর উত্তর দিচ্ছ তোমরা, কিন্তু খুব ভালো পড়েছো, আমি খুশি হচ্ছি। প্লাস্টিড, ওকে। একমাত্র দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ক্লোরোফিলের প্লাস্টিড আমরা প্লাস্টিডের মধ্যে পাই? হ্যাঁ, এটা ক্লোরোপ্লাস্ট হবে না? ইয়েস, ক্লোরোপ্লাস্ট হবে। ঠিক আছে না, এটা 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 হবে। এটা ক্লোরোফিল পিগমেন্ট কোথায় পাই? স্পেসিফিক কোশ্চেন। যদি এখানে ক্লোরোপ্লাস্ট না থাকতো দেন উই ক্যান সে প্লাস্টিড। ডিফারেন্ট টাইপস অফ প্লাস্টিড রয়েছে, বিভিন্ন রঙের প্লাস্টিড রয়েছে, তাই না? পড়েছি আমরা বিভিন্ন ফুলের জন্য, ফুলের পাপড়িতে কোন ধরনের প্লাস্টিড থাকে। হ্যাঁ, সো রাইট আনসার নট প্লাস্টিড হিয়ার, দ্য রাইট আনসার ইজ হিয়ার ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট থাকে। ওকে, ভেরি গুড। চলো তাহলে স্যার next. কিন্তু কোষ অঙ্গাণু বলেছে তো, সেল অর্গানেল তো প্লাস্টিড, তাই না? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ক্লোরোপ্লাস্ট উত্তর হবে। ক্লোরোপ্লাস্টও ওয়ান কাইন্ড অফ সেল অর্গানেলস। চলো এই কোয়েশ্চেনটা করো না। দেখো ক্লোরোপ্লাস্ট যখন অপশনে আছে তো ক্লোরোপ্লাস্টই উত্তর হবে, নট প্লাস্টিড। প্রশ্ন করছে এ ফিউ ড্রপস অফ আয়োডিন সলিউশন ওয়্যার অ্যাডেড টু রাইস ওয়াটার, দ্য সলিউশন টার্নড ব্লু ব্ল্যাক ইজ কালার না তো ইন কালার হওয়া উচিত এখানে, ইন কালার। দিস ইন্ডিকেটেড দ্যাট রাইস ওয়াটার হ্যাজ ড্যাশ। অর্থাৎ বলছে দেখো আমাদের, হ্যাঁ একদমই সঠিক উত্তর দিয়েছো, স্টার্স। আমরা যখন বাড়িতে যখন রান্না করে মায়েরা দেখবে, তখন যে চাল ধোয়া জলটা যেটা রাখে না, সেই চাল ধোয়া জলের মধ্যে যদি তুমি কয়েক ফোঁটা আয়োডিন সলিউশন দিয়ে দাও, তাহলে সেটা দেখবে যে নীল কালো রঙের হয়ে যাবে। হ্যাঁ, নীলাভ কালো রঙের হয়ে যাবে, যেটাকে আমরা নেভি ব্লু কালারও বলি। হ্যাঁ, এরকম কালার হয়ে যাবে, ব্লু ব্ল্যাক কালার। তো এটা কেন হয়? কারণ চালের মধ্যে না কি থাকে? স্টার্চ থাকে। স্টার্চের কারণে এই ঘটনাটা ঘটে। এটা কিন্তু খুব কমন একটা কোয়েশ্চেন, প্রায়শই এই প্রশ্নটা জিজ্ঞেস করে। ওকে, যখন এখানে আমরা রাইসের কথা বললাম, আমরা গতদিন পড়েছি রাইসের সায়েন্টিফিক নেমের কথা। সায়েন্টিফিক নেম, ওরাইজা স্যাটিভা। হ্যাঁ সায়েন্টিফিক নেম ওরাইজা স্যাটাইভা বা স্যাটিভা, যাই বলি না কেন, ওরাইজা স্যাটিভা। ভেরি গুড। আমরা গতদিনের ক্লাসে পড়েছিলাম হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল নোমেনক্লেচারের জনককে, এটা কি বলেছিলাম? ক্যারোলাস লিনিয়াস। এটা বলেছিলাম কি বাইনোমিয়াল নমেনক্লেচার সায়েন্টিফিক নেম মানে কি? একটা উদ্ভিদের যখন দুটো করে নাম থাকে সেটাই হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচার। তো মনে রাখবে বাইনোমিয়াল নমেনক্লেচারের যে জনক, ফাদার, সেটা হচ্ছে আমাদের যিনি ক্লাসিফিকেশনের ফাদার, হ্যাঁ, অর্থাৎ স্যার কার্লস লিনিয়াস। ওকে, কার্লস লিনিয়াসকেই বলা হয় ফাদার অফ বাইনোমিয়াল নমেনক্লেচার। মানে এই যে সায়েন্টিফিক নামগুলো সূচনা এনার হাত ধরে হয়েছিল, এটা মাথায় রাখবো আমরা। হ্যাঁ, তাহলে ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটাইভা। আচ্ছা বলো দেখি, আমাদের ভারতবর্ষের মধ্যে ধানের গবেষণা কেন্দ্র কোথায় আছে? অর্থাৎ রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে হচ্ছে কটকে আছে। ভেরি গুড, কটকে আছে। কটক কোথায়? উড়িষ্যা। কটক হচ্ছে উড়িষ্যাতে আছে। সুন্দর সুন্দর। তোমাদের আজকে রাতে
হ্যাঁ, আমি ভূগোলের নোট প্রোভাইড করব, এটা মাথায় রেখো। ভূগোলের ওয়ান লাইনার কোয়েশ্চেন, ঠিক আছে? তাহিদুল তাহিদুল সহ হ্যাঁ বাকি স্যার। যারা আছো এই ভূগোলের নোটটাকে হ্যাঁ একদম ঠোঁটস্থ করে ফেলবে পরীক্ষার আগে পর্যন্ত। সকলকেই করতে হবে, যেহেতু আমাদের তাহিদুল এবার এবার মেইনস দেবে, ঠিক আছে? বাকি এখানে যারা যারা আছো কেউ যদি প্রিলিমিনারি পাস করে থাকো, ভূগোলের নোটটাকে সুন্দর করে পড়বে। আমি প্রত্যেকটা কোশ্চেন দিচ্ছি এবং সেই কোশ্চেনের সাথে যদি এক্সট্রা কোনো পয়েন্ট বা নোটের প্রয়োজন হয় সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কাজ চলছে, আরও একটুখানি বাকি আছে, ওটা হলে আমি ওটা গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, এবার একটা কথা কি, বাংলাতে নোটটা হবে, ঠিক আছে? ওয়ান লাইনারগুলো না বাংলাতে হচ্ছে, কিছু করার নেই। আমার একটা বোন বোধ হয় বাংলাতে পড়তে ওর অসুবিধা হয়, তাই না? তো তুমি একটুখানি ম্যানেজ করার চেষ্টা করো, বাংলাটাও তো তোমার একটুখানি পড়তে হবে। যদি পড়তে কোথাও অসুবিধা হয়ে যায় জিজ্ঞেস করে নিও গ্রুপে কারো থেকেই, শব্দের মানে না জানলে। কিন্তু এটা বাংলাতে দেওয়া হবে, ওকে? চলো, আগামী সপ্তাহের মধ্যে মোটামুটি তোমাদের প্রত্যেকটা টপিকেরই এমসি ওয়ান লাইনার্স দিয়ে দেবো। এটাকে কাকে টার্গেট করে দিচ্ছি? এগুলো মিসলিনিয়াসকে টার্গেট করে দিচ্ছি, ঠিক আছে? চলো তাহলে, এটা আলোচনা হলো। আর কি কিছু বলবো এখানে বলা যাচ্ছে? হুম, হ্যাঁ, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে চাল থেকে। চালে যে ধরনের কার্বোহাইড্রেট থাকে তার নাম কি বলতে পারো? চালের মধ্যে যে ধরনের কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেটকে মনে রাখবে মাল্টোজ থাকে। হ্যাঁ, মাল্টোজ থাকে। রাইস ইজ রিচ অফ মাল্টোজ কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটের যে মাল্টোজ ফর্মটা সেই মাল্টোজটা কিন্তু রাইসের মধ্যে থাকে, এটা মনে রেখো। হ্যাঁ, আচ্ছা, চলো তাহলে নেক্সট এটা করো। অক্সিজেন during photosynthesis ওয়াটার comes from, একদমই তাই। ফটোসিনথেসিসের সময় অক্সিজেন রিলিজড হয়। হুম, এটা কোথা থেকে আসে? কোথা থেকে আমরা পাই? সো দ্য রাইট অ্যান্সার ইজ ওয়াটার। ভেরি গুড, জল থেকেই আমরা এটা পাই, জল থেকে। ভেরি গুড। জলের সাথে একটা জিনিস মাথায় আসছে, এই কয়েকদিন আগেও কোন একটা পরীক্ষাতে এই প্রশ্নটা দিয়েছিল, বিশেষ করে বোধহয় বেঙ্গল পুলিশের কোন একটা পরীক্ষাতে বলেছিল যে নিম্নের কোনটিকে হেভি ওয়াটার বলা হয়? হেভি ওয়াটার কোনটিকে বলা হয়? D2। একদমই তাই, D2। D2। হেভি ওয়াটার বলা হয় D2। D2 কে কি বলে? D2 কে বলা হয় ডিউটোরিয়াম, ডিউটোরিয়াম অক্সাইড বলা হয়। হ্যাঁ, ডিউটোরিয়াম অক্সাইডকে বলা হয় হচ্ছে হেভি ওয়াটার। হ্যাঁ, চলো এই কোশ্চেনটা করো দেখি। চুজ দ্য ইভেন্ট দ্যাট ডাজ নট অকার ইন ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে কোন ঘটনাটি ঘটে না? ফটোসিনথেসিসে অপশনের কোন ঘটনাটি ঘটে না? অপশন এ, অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল। ক্লোরোফিল লাইট এনার্জিকে অ্যাবজর্পশন করে, এই ঘটনাটি কি ঘটে? ইয়েস, এই ঘটনাটি ঘটে। রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেটস। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড রিডাকশন হয়ে কার্বোহাইড্রেটসে কনভার্ট হয়, এটাও ঠিক কথা। অপশন সিটা মনে হয় সঠিক অ্যান্সার। অক্সিডেশন অফ কার্বন টু কার্বন ডাইঅক্সাইড, এটা তো কখনোই নয়, তাই না? ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বনের অক্সিডেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড হবে এমনটা একেবারেই নয়, এটা ঠিক নয়। আর কনভার্সন অফ লাইট এনার্জি টু কেমিক্যাল, হ্যাঁ এটাও ঠিক। তার মানে এ, বি আর ডি এই তিনটা ফটোসিনথেসিসের সময় ঘটে, কিন্তু অপশন সি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের অক্সিডেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এমন ঘটনা ফটোসিনথেসিসে ঘটে না। ওকে, ভেরি গুড। তারপর বলো, এটা বলো, হুইচ ইজ দ্য লার্জেস্ট ইন্টারনাল অর্গান ইন হিউম্যান বডি? এখানে লিভার। এক মিনিট, একটা অপশন দিয়ে দিই, স্কিন। চলো, লিভার। বলো, কি হবে? কোশ্চেন পড়তে লিভারই হবে, হবে। উত্তর দিতে হবে। প্যানক্রিয়াস। হ্যাঁ, মানে হুইচ ইজ দ্য লার্জেস্ট ইন্টারনাল অর্গান বলেছে এখানে ভাই আমার, ইন্টারনাল অর্গান। হ্যাঁ, ইন্টারনাল অর্গান যখন বলেছে, দেন স্কিন ইজ নট ইউর কারেক্ট আনসার, দ্য আনসার ইজ লিভার।
হ্যাঁ, আমাদের শরীরে ইন্টারনাল অর্গানের মধ্যে সব থেকে বড় হচ্ছে লিভার। আর যদি এইখানে ইন্টারনাল কথাটি না থাকতো, যদি এমন থাকতো হুইচ ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বডি, তাহলে আমরা উত্তর করতাম স্কিন। সো প্রশ্ন বুঝে আমরা উত্তর করার চেষ্টা করব সবসময়, মনে থাকবে তো? স্মল ইন্টেস্টাইনটাই কি হবে? হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনটা কি দেখো হবে? স্মল ইন্টেস্টাইন হচ্ছে ইন্টেস্টাইনের একটা পার্ট। ওকে, ইন্টেস্টাইনের একটা পার্ট। এবার যদি তুমি বলো ইন্টেস্টাইন থেকেও স্কিন অনেক বেশি বড়। ওকে, চলো, লার্জেস্ট বৃহত্তম, দীর্ঘতম নয়। যদি এখানে লংগেস্ট বলতো তাহলে উত্তর করতে পারতে, তো অপশানেই নেই যদিও এখানে। যাই হোক, মানে এটা লার্জেস্ট অর্গান হিসাবে কিন্তু ইন্টেস্টাইনকে এখনো পর্যন্ত আমার চোখে কোনো কোয়েশ্চেন পড়েনি। হ্যাঁ, যদিও তুমি ঠিকই বলেছো, কারণ স্মল ইন্টেস্টাইন সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 22 ফিট হচ্ছে তার দৈর্ঘ্য। তো 22 ফিট দৈর্ঘ্য যুক্ত যে মানে অর্গান, সেটাকে কিন্তু ওটা অর্গান তো ওটা নয়, ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে ওটা। এবং আরো বড় কথা হচ্ছে টোটাল অ্যালিমেন্টারি ক্যানাল, টোটাল অ্যালিমেন্টারি ক্যানালের পার্ট হচ্ছে ওটা। ওকে, ইন্টেস্টাইন কিসের পার্ট বলো? অ্যালিমেন্টারি ক্যানালের পার্ট না? অ্যালিমেন্টারি ক্যানাল কোথা থেকে শুরু হচ্ছে ভাই? মুখ থেকে শুরু হচ্ছে, মুখ থেকে শুরু হয়ে রেকটামে গিয়ে শেষ হচ্ছে। সো অ্যালিমেন্টারি ক্যানালের পার্ট ওগুলো, একটা স্বতন্ত্রভাবে ওরা অর্গান নয়। আচ্ছা, লিভারের স্টাডিকে কি বলে বলতে পারো? স্টাডি অফ লিভার পড়িয়েছি আমরা এগুলো। স্টাডি অফ লিভার, হেপাটোলজি বলা হয়। হ্যাঁ, স্টাডি অফ লিভার ইজ কল্ড হেপাটোলজি। আচ্ছা, যদি জিজ্ঞেস করে, এখানে প্যানক্রিয়াসকে দেখছো, যদি জিজ্ঞেস করে যে মানব শরীরের বৃহত্তম মিশ্র গ্রন্থি কোনটি, তাহলে উত্তর হবে প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস হচ্ছে লার্জেস্ট মিক্সড গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। তাহলে হিউম্যান বডির সব থেকে বড় মিক্সড গ্ল্যান্ড হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, প্যানক্রিয়াস, ভেরি গুড। লিভারকে কি বলা হয় জানো? লিভারকে বলা হয় কেমিক্যাল ফ্যাক্টরি অফ হিউম্যান বডি। হ্যাঁ, সো এই টার্মটা মনে রেখো, লিভারকে বলা হয় কেমিক্যাল ফ্যাক্টরি অফ হিউম্যান বডি। আমি পড়ানোর সময় পড়িয়েছি যে লিভার হচ্ছে আমাদের মানব শরীরের কিসের সাথে তুলনা করেছিলাম লিভারকে, মনে আছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিএম অফিস। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ডিএম অফিসের সঙ্গে তুলনা করেছিলাম। চলো তাহলে, হ্যাঁ ডিএম অফিস, ইয়েস। চল নেক্সট কোয়েশ্চেন চলে এসো। বলছে যে হোয়াট ইজ দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন বি? ভিটামিন বি এর রিচেস্ট সোর্স কোনটা? এখানে কিন্তু স্পেসিফিক ভিটামিন 1 2 3 এরকম কিন্তু বলা হয়নি, প্রশ্ন খেয়াল রেখো। একটা কম্বাইন্ড ভিটামিন বি এর রিচেস্ট সোর্স। সিরিয়ালস, ইয়েস, সিরিয়ালস। সিরিয়ালস হচ্ছে ভিটামিন বি এর খুব ভালো একটা স্রোত। ঠিক আছে, পালসেস থেকে আমরা সব থেকে বেশি কি পাই? পালসেস মানে ডাল, ডাল থেকে আমরা প্রোটিন পাই। অ্যাপেল থেকে আমরা কি পাই? কোন ভিটামিন পাই? ভিটামিন এ। ভিটামিন এ ম্যাক্সিমাম আমরা পাই অ্যাপেল থেকে পাই, তাই না? আচ্ছা বলো দেখি, একটা ভিটামিন আছে ভিটামিন বি7। এই ভিটামিন বি7 কে আরেকটা নামেও বলা হয় ভিটামিন এইচ বলা হয়, ঠিক না? ভিটামিন বি7 কে ভিটামিন এইচ বলা হয় না? তো এই ভিটামিন বি7 হোক বা ভিটামিন এইচ হোক, এদের যে কেমিক্যাল নেম সেটা কি? বায়োটিন। হ্যাঁ, ভেরি গুড, বায়োটিন। বায়োটিন কিসে হেল্প করে আমাদের? হেয়ার গ্রোথ, ইয়েস, হেয়ার গ্রোথে হেল্প করে বায়োটিন। আরেকটা কাজ করে বায়োটিন, কিসের কাজ করে সেটা? ফ্যাট সিনথেসিস। বায়োটিন ফ্যাটের সিনথেসিস করে, হেয়ার গ্রোথে কাজ করে, আর একটা মনে রাখবে যে এজিং এর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। কিসের হাত থেকে রক্ষা করে?
এজিং এর হাত থেকে আমরা যাতে দ্রুত দ্রুত বুড়ো না হয় সেটাও দেখার দায়িত্ব কিন্তু বায়োটিনকে দেওয়া হয়েছে। আচ্ছা চলো এবার এটা করো। হোয়াট ইজ দ্য বাই প্রোডাক্ট অফ সোপ? সোপের বাই প্রোডাক্ট কি? অর্থাৎ যখন সোপ তৈরি করা হয় তো তখন সোপের সাথে কি ইউজ করা হয়? ইথিলিন গ্লাইকল। ইথাইলিন গ্লাইকল, বিউটেন, আইসপ্রিন আর গ্লিসারিন, কোনটা? ভেবে উত্তর দাও। কি স্যার গ্লাইসিন? স্যার গ্লাইসিন গ্লাইসিন হ্যাঁ গ্লিসারিন। গ্লিসারিন, ভেরি গুড, সঠিক উত্তর গ্লিসারিন। স্যার আমি প্রথমে বললাম। ও তুমি প্রথমে বলে, আমি যাই হোক খেয়াল করিনি। এটা কি কি দিয়ে তৈরি হয় বলো তো? এটা জানো? ফ্যাট আর সোডিয়াম হাইড্রোক্সাইড। ফ্যাট। হ্যাঁ ফ্যাট আর কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ ভেরি গুড। আরেকটা কি ইউজ করা যেতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড। ভেরি গুড ভেরি গুড, এটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে যখন সাবান তৈরি করা হয় অর্থাৎ ফ্যাটের সঙ্গে দুটো জিনিসকে মেশানো হয়। একটা তো মেশানো হয় হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বা পটাশিয়াম হাইড্রোক্সাইড না হলেও তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু মেশানো হয়। ঠিক আছে, ফ্যাটের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড মেশালেই এটা কি তৈরি করবে? এটা সোপ তৈরি করবে, প্লাস সোপের সাথে তৈরি করবে হচ্ছে গ্লিসেরল তৈরি করবে, গ্লিসেরল। অ্যান্ড গ্লিসেরলটাই হচ্ছে এখানের বাই প্রোডাক্ট হিসাবে আসবে। বাই প্রোডাক্ট মানে কি? বর্জ্য পদার্থ। আমি তৈরি করতে চেয়েছিলাম সাবান তৈরি হওয়ার পাশাপাশি কিছু কিছু গ্লিসেরল তৈরি হয়েছে। তো গ্লিসেরল ইজ নাথিং বাট গ্লিসারিন। ওকে, তো এখানে না গ্লিসারলের ফর্মুলাটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। তো গ্লিসারলের ফর্মুলাটা মনে রাখবে C3H8O9, C3H8O9 নয় O3, সরি C3H8O3, 9 নয় কিন্তু, হ্যাঁ 3 O3। ঠিক আছে, গ্লিসারল এটা তৈরি করে। ওকে গেল এটা। চলো নেক্সট। আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার বলো বলো বলো। বলছি যে এই ভিটামিন বি এটা আমরা ম্যাক্সিমাম পাই কাজু বাদাম থেকে, তাই তো? তাহলে এখানে সিরিয়ালস জিনিসটা কেন হলো আমি যেটা বুঝলাম না। হ্যাঁ দেখো, সিরিয়ালস মানে হচ্ছে আনাজ, যা কিছু আমরা আনাজ হিসেবে খাচ্ছি। ঠিক আছে, এখানে তোমার তো কাজু এখানে অপশনই তো নেই। ওটাই ভাব। চলো, হোয়াট ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স অফ হিউম্যান বডি? হিউম্যান বডির হার্ডেস্ট সাবস্টেন্স বলতে হবে। দাঁত স্যার, দাঁত, এনামেল। এনামেল। ভেরি গুড ভেরি গুড, টুথ এনামেল। মানুষের যে দাঁতটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট বস্তু আর কি। আমাদের এখানে দেখতে পাচ্ছ নেলস আছে, আঙ্গুলের নখ আছে। আমাদের নেলস আর হেয়ার্স এই দুটোতে না, এই দুটোকে কি বলা হয় বলতো? নেইলস অ্যান্ড হেয়ার্সকে বলা হয় এক্সোস্কেলিটন বলা হয়, হিউম্যান বডির বহিঃ কঙ্কাল বলা হয়। তো এই নেইলস আর হেয়ার্স এর মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম কি? কেরাটিন। হ্যাঁ ভেরি গুড, কেরাটিন। কেরাটিন নামক প্রোটিন থাকে। কেরাটিন নামক প্রোটিন থাকে, পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে। কেরাটিন নামক প্রোটিন থাকে। স্কাল বোনসের সংখ্যা কত? 29, 29টি, তাই না? এখান থেকে দাঁত থেকে একটা পরীক্ষায় জিজ্ঞেস করে, দ্যাট ইজ এ স্টাডি অফ টিথ। দাঁত নিয়ে পড়াশোনাকে কি বলে, বা দাঁত নিয়ে গবেষণাকে কি বলে? অডন্টোলজি। অডন্টোলজি বলে। হ্যাঁ চলো, ভেরি গুড। চলো চলে আসুন নেক্সট কোয়েশ্চেনে। হোয়াট ডিটারমাইন্স দ্য সেক্স অফ আ চাইল্ড? ক্রোমোজোম।
very good. ক্রোমোজোম। কোনো শিশুর লিঙ্গ কি হবে সেটা ডিটারমাইন করে ক্রোমোজোম। চোখ কান বুঝে উত্তর দেওয়া যায়, তাই না? কারণ এক্স ওয়াই তৈরি XY হলে সে হবে মেল যদি সেক্স ক্রোমোজোমের মধ্যে, আর এক্স এক্স তৈরি হলে সে হবে ফিমেল। সো লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ব্লাড গ্রুপ ফ্রুপ এগুলো তো কাজেই লাগে না, সো এটাই লাগে। ভেরি গুড, এটা হলো ঠিক আছে। ব্লাড গ্রুপের কথা বলছি যখন, ব্লাড গ্রুপ কে ডিসকভার করেছিল বলো তো? ব্লাড গ্রুপ, ল্যান্ডস্টেনার। হ্যাঁ ব্লাড গ্রুপ বা তোমার এই যে আরএস ফ্যাক্টর, ব্লাড গ্রুপ বলো বা আরএস ফ্যাক্টর, এটা আবিষ্কার করেছিল কিন্তু ল্যান্ডস্টেনার, মনে লাগবে। হ্যাঁ ঠিক বলেছো, কার্ল ল্যান্ডস্টেনার, কার্ল ল্যান্ডস্টেনার। ঠিক আছে, চলো। হোয়াট ইজ অ্যারোবিক রেসপিরেশন? অ্যারোবিক রেসপিরেশনটা কি? রেসপিরেশন দুই প্রকার, অ্যারোবিক অ্যানারোবিক। প্রেজেন্স অফ অক্সিজেন। হ্যাঁ, অ্যারোবিক রেসপিরেশন মানে সবাত শ্বসন, বাংলায় বলে সবাত শ্বসন, মানে অক্সিজেনের উপস্থিতিতে যেটি হয়। আর অ্যানারোবিক রেসপিরেশন মানে অ্যানারোবিক রেসপিরেশন মানে কি? অ্যানারোবিক রেসপিরেশন মানে উইদাউট অক্সিজেন। without oxygen respiration. So option B is the right answer. Okay na, option B is the right answer ki na, respiration is presence of oxygen, oxygen presence hoy, ঠিক আছে? Very good. চল next question পড়ো। water from soil enters into roots hair owing to, জল, অসমোসিস। এটা আমরা আগেও পড়লাম মনে হচ্ছে কোশ্চেনটা, আগেও হ্যাঁ পড়েছি। Very good. So answer is osmosis. চলো, সুগার কেন কন্টেইনস, সুগার কেনের মধ্যে কি থাকে বলো দেখি? সুক্রোজ থাকে। সুগার কেনের মধ্যে কি থাকে? অপশন বি গ্লুকোজ থাকবে প্লাস সুক্রোজ। গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ থাকবে। ফ্রুক্টোজ ফলের থেকে পাই বললাম না, সব থেকে সুইটেস্ট বললাম না ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে সুইটেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। সো গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ দ্য রাইট আনসার। ওকে, ফ্রুক্টোজ ফলে থাকে, এটাকে সুইটেস্ট কার্বোহাইড্রেট বলা হয়, ঠিক আছে না? কোথায় থাকে এই ফ্রুক্টোজ? ফ্রুটস এর মধ্যে থাকে। আচ্ছা, ফ্রুটস এর স্টাডিকে কি বলে বলো দেখি? স্টাডি অফ Pomology. ফ্রুটস। ভেরি গুড, ভেরি গুড, পমোলজি, পমোলজি। হ্যাঁ, ভেরি গুড, পমোলজি বলে। সুগার কেন রিসার্চ ইনস্টিটিউশন কোথায় আছে বলেছিলাম যেন? লখনৌ। লখনৌতে। আগে যদি আমি কোথাও কোথাও কোনো জায়গায় ভুল লিখিয়ে থাকি ঠিক করে নেবে। সুগার রিসার্চ ইনস্টিটিউশন কিন্তু আছে, সুগার বলছি কি, সুগার কেন রিসার্চ ইনস্টিটিউশন আছে কিন্তু লখনৌতে। ওকে, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে এখানে, বলি লিখতে দাও, একটু গুরুত্বপূর্ণ, লিখে রাখো। একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান বা ন্যাশনাল বা সেন্ট্রাল, যাকে যেরকম নাম থাকতে পারে, সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় আছে বললাম? লখনৌ বললাম, তাই তো? আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান সুগার কেন টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? টেকনোলজি কথাটা যুক্ত করা থাকে, ইন্ডিয়ান সুগার কেন টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় আছে? এটা লেখা কানপুরে আছে, কানপুর। সো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ মনে পড়লো তাই এটা আমি বললাম, কানপুরে আছে। যদি শুধু নর্মাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউশন বলে সেটা ইজ ইন লখনৌ, বাট যখন বলবে যে সুগার কেন টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, দেন ইট উইল বি কানপুর। ওকে, কানপুর। সুগার বোল অফ ইন্ডিয়া কাকে বলে বলো দেখি? সুগার বোল অফ ইন্ডিয়া কাকে বলে? সুগার বোল অফ ইন্ডিয়া, হ্যাঁ
তাহলে বুঝতেই পারছো যে আখ নিয়ে যেখানে যেখানে রয়েছে সে তো হবেই উত্তরপ্রদেশ। মনে রাখবে সুগার বোল অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশ। আমি ইকোনমিক্সের একটা ক্লাসে তোমাদের স্যাপ সম্পর্কে পড়িয়েছিলাম না, এসএপি। উত্তরপ্রদেশের সুগার যে আইনটা তৈরি করেছিল, এসএপি তৈরি করেছিল, মনে আছে? এগ্রিকালচারের পড়ানোর সময় পড়িয়েছিলাম। সো ইউটিউবে দেখো যে ক্লাসগুলো আমার দেওয়া রয়েছে ইকোনমিক্স, এগুলো কিন্তু ভালো করে দেখে ফেলো। হ্যাঁ, কোশ্চেন ওখান থেকেই হবে ভাই, কোশ্চেন কথা। চলো এবার এটা করো। The study of different types of tissues সাইটোলজি। is called different tissues হিস্টোলজি। হ্যাঁ, সাইটোলজি বলছিলে যে তাহলে হিস্টোলজি। একদমই তাই। So the answer is histology. হিস্টোলজি হচ্ছে টিস্যু সম্পর্কিত স্টাডিজ। সাইটোলজি মানে কি? স্টাডি অফ সেল। সেল নিয়ে পড়াশোনাকে সাইটোলজি বলে। ওকে, ভেরি গুড। সেল কে আবিষ্কার করেছিল বলো দেখি? সেল ডিসকভার্ড বাই রবার্ট হুক। ইনি কি সেল আবিষ্কার করেছিলেন? ডেড সেল। ডেড সেল আবিষ্কার করেছিলেন। আর লিভিং সেল কে আবিষ্কার করেছিলেন? লিভেনহক। হ্যাঁ, অ্যান্টন ভন লিভেনহক। অ্যান্টন ভন লিভেনহক, মনে রাখবো আমরা এটা। ওকে চলো এটা করো দেখি। গ্যালভানাইজেশন ইজ আ মেথড। আমরা যা কিছু পড়িয়েছি বা যা কিছু আমরা পড়েছি, এই কোশ্চেনগুলো তার মধ্যে আছে তো নাকি না বাইরের কোনো জায়গা থেকে আসছে? বলো। আচ্ছা স্যার। আমরা যা পড়েছি সেখান থেকেই দেখো এই কোশ্চেনগুলো হয়। এগুলো সব দাদা প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, সব প্রিভিয়াস ইয়ার্স, সব। বিসিএস এরই শুধু বিসিএস নয়, বললাম তো শুধু বিসিএস নয়, এগুলো আচ্ছা সব সেন্টার স্টেট মিলিয়ে সব পরীক্ষাতেই প্রশ্নগুলো করা হয়। বায়োলজি ফেমাস কোশ্চেন্স বলতে পারো। চলো, গ্যালভানাইজেশন ইজ আ মেথড অফ প্রোটেক্টিং আয়রন ফ্রম রাস্টিং বাই কোটিং ইট উইথ a thin layer of what? হ্যাঁ, ভেরি গুড। এটা আমরা যখন কোন এই জায়গাটা আমরা কোথায় পড়েছিলাম বলো দেখি বায়োলজির? ভ্যালভানাইজেশন নাকি তাই? হ্যাঁ, যখন আমরা জিঙ্ক পড়ছিলাম, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস যখন আমরা পড়ছিলাম, সেই মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে ছিল মিনারেলসের মধ্যে ছিল জিঙ্কের মধ্যে আমরা এটা পড়েছিলাম গ্যালভানাইজেশনটা, তাই না? গ্যালভানাইজেশনটা ওখানে পড়েছিলাম আমরা। তাহলে এখানে মনে রাখতে হবে যে গ্যালভানাইজেশনের মাধ্যমে লোহাতে যাতে আয়োডাইজড হয়ে ওটা যাতে জং না পড়ে, রাস্টিং যাতে না হয়, তার জন্য কি হয়, লোহার ওপরে জিঙ্কের একটা পরত চড়ানো হয়। আর যে পদ্ধতিতে লোহার ওপরে সেই জিঙ্কের পরত চড়ানো হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে গ্যালভানাইজেশন। ভেরি গুড, গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশনে জিঙ্কের পরত দেওয়া হয় নাকি অন্য কোনো ফর্মে দেওয়া হয়? মনে রাখবা, জিঙ্ক ZnCl, জিঙ্ক ক্লোরাইডের পরত দেওয়া হয়। জিঙ্ক ক্লোরাইড অর্থাৎ ZnCl এর কোটিংটা দেওয়া হয়। ZnCl অর্থাৎ জিঙ্ক ক্লোরাইডের পরতটা কিন্তু দেওয়া হয়। ওকে, একটা মজার কাহিনী বলবো। মজার কাহিনী হচ্ছে এই যে আগে কলকাতাতে এই মেডিকেল কলেজ বলো বা এনআরএস বলো, এই জায়গা থেকে না ওই 60-এর দশকের ওই সময়কালে, 60 বা 70-এর দশকের ওই সময়কালে না, এই এক্সরে করে দেখেছো? এক্সরে প্লেট আছে না, যেটা হাড়ের ছবি তোলে, ওই এক্সরে প্লেটগুলো চুরি হয়ে যেত। কেন জানো? ওই এক্সরে প্লেটগুলো সেই সময় ওটা তৈরি করার জন্য সিলভার ব্রোমাইড ইউজ করা হতো, বুঝেছো? অর্থাৎ ওইটার মধ্যে সিলভার থাকতো, রূপো। আর ওই সময় যারা এই সমস্ত নেশাপাতি করতো না, তারা ওইগুলোকে চুরি করে নিয়ে যেত, নিয়ে ওইগুলোকে পুড়িয়ে এই সিলভার বের করার চেষ্টা করতো আর কি, বুঝেছো? সো এই জায়গাটা আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, মনে পড়লো হট করে, যে ফটোগ্রাফিতে মনে রাখবা, ফটোগ্রাফিতে একটা জিনিস ব্যবহার করি আমরা যেটাতে ফটো ক্যাচ করে, সেটাকে বলা হয় সিলভার ব্রোমাইড।
সিলভার ব্রোমাইড ইজ ইউজড ইন ফটোগ্রাফি। সিলভার ব্রোমাইড ইজ ইউজড ইন ফটোগ্রাফি। ওকে, আচ্ছা সিলভারের কথা যখন বললাম আরেকটা জিনিস মনে পড়ছে, আর্টিফিশিয়াল রেন করানো হয় জানো কি? কৃত্রিম বৃষ্টিপাত করানো হয় না, আর্টিফিশিয়াল রেন। এই কৃত্রিম বৃষ্টিপাত করাতে আমরা একটা জিনিস ইউজ করি, সেটা কি ইউজ করি? সিলভার আয়োডাইড ইউজ করি। কি ইউজ করি? সিলভার আয়োডাইড। সিলভার আয়োডাইড ইজ ইউজড ফর মেকিং আর্টিফিশিয়াল রেন। আর্টিফিশিয়াল রেন, কৃত্রিম বৃষ্টি করার জন্য আমরা সিলভার আয়োডাইড ব্যবহার করি। ওকে, সিলভার আয়োডাইড ব্যবহার করি। আচ্ছা একটা কথা বলো, জিঙ্কের আকরিকের নাম কি? জিঙ্কের যে ওর আছে সেই জিঙ্কের ওরের নাম কি? মনে রাখবা, জিঙ্কের ওরের নাম হচ্ছে ক্যালামিন। কি নাম? ক্যালামিন, CALAMIN, ক্যালামিন। ক্যালামিন হচ্ছে জিঙ্কের আকরিক। গ্যালভানাইজেশনের সাথে একটা নাম একটুখানি ওই হোমোফোনসের মতন শোনায়, ভলকানাইজেশন। হ্যাঁ আছে না ভলকানাইজেশন? এই তোমাদের আমি ভলকানাইজেশনও পড়িয়েছি, বলো দেখি ভলকানাইজেশন কি? স্যার রাবারের হ্যাঁ, ভেরি গুড। হার্ডেনিং প্রসেস অফ রাবার। কি হয়? হার্ডেনিং প্রসেস অফ রাবার। অর্থাৎ ন্যাচারাল রাবার তাকে হার্ড করার জন্য আমরা ভালকানাইজেশন করে থাকি। ভালকানাইজেশনে কি ব্যবহার করি আমরা? সালফার। এলিমেন্ট। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। সালফার। পরীক্ষায় কিন্তু বেশ এই কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করে, খুব ফেভারিট কোশ্চেন এগুলো। সালফার ইউজ করি। তাহলে গ্যালভানাইজেশন আলাদা বিষয়, ভালকানাইজেশন আলাদা বিষয়। গ্যালভানাইজেশনের মাধ্যমে লোহার ওপরে জিঙ্ক ক্লোরাইডের পরত চড়ানো হয় যাতে রাস্টিং না হয়, জং না ধরে। আর কি হয়, কি বললাম যেন? হ্যাঁ, ভালকানাইজেশন। আর ভালকানাইজেশন হচ্ছে হার্ডেনিং প্রসেস অফ রাবার। রাবারকে হার্ডেন করার জন্য এই ভালকানাইজেশন বা ভালকানি প্রসেস এই করা হয়, এবং এই ভালকানাইজেশনে সালফার ইউজ করা হয়, সালফার। ভেরি গুড। চলো দেখি এবার এটা করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কেমিক্যাল চেঞ্জ? রাস্টিং নিচের আয়রন। কোনটা রাস্টিং অফ আয়রন। কেমিক্যাল? ভেরি গুড। আমরা একটু আগে রাস্টিং পড়ছিলাম, তো রাস্টিং চলে আসলো। রাস্টিং অফ আয়রনটা একটা কেমিক্যাল চেঞ্জ হয়। ভেরি গুড। আচ্ছা বলো দেখি, একটা লোহা যখন নর্মাল সিচুয়েশনে থাকে, নর্মাল সিচুয়েশনে একটা লোহার ওজন যদি মনে করো 10 কেজি থাকে, এটা যখন রাস্ট হয়ে যাবে, অর্থাৎ রাস্টিং যখন এর হয়ে যাবে, তখন এর ওজনটা কি 9 কেজি হয়ে যাবে নাকি 12 কেজি হয়ে যাবে? আমি এটা হাইপোথেটিক্যাল নিচ্ছি, কত গুণ বৃদ্ধি পায় এমন কোনো ডেটা নেই, বাট এটা কি 9 কেজি হবে না 12 কেজি? অর্থাৎ আমি বলতে চাইছি ওজন কমবে না বাড়বে? বেড়ে যাবে। হ্যাঁ, না না কমবে না, বাড়বে। মনে রাখবা, আফটার রাস্টিং। একদম, কারণ অক্সিডাইজেশন হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশনের ফলে কি নতুন সাবস্ট্যান্স তৈরি হচ্ছে, যার কারণে নর্মাল যদি লোহার ওজন 10 কেজি থাকে, আফটার রাস্টিং এটা 12 কেজিতে কনভার্ট হবে, অর্থাৎ ওজন বাড়ে। এটাই আমি বলতে চাচ্ছিলাম। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এরকম জিজ্ঞেস করতেও পারে যে লোহায় জং ধরার পরে বা মরিচা ধরার পরে লোহার ওজন বৃদ্ধি পায়, লোহার ওজন বৃদ্ধি পায়, মনে রাখবে। তাহলে প্রশ্নটা কি? আচ্ছা, নিম্নের কোনটি? হ্যাঁ, রাস্টিং অফ আয়রন। ইয়েস, রাস্টিং অফ আয়রন। রাস্টের সংকেত কি বলতো? রেলওয়েতে এবার জিজ্ঞেস করা হয়েছে, প্রায় শিফটে জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ, Fe2O3। Fe2O3 is the formula of rusting, or এটাকে সিম্বল বলে। চলো ফর্মুলা, চলো নেক্সট। জন্ডিস ইজ আ ডিজিজ অফ লিভার। জন্ডিস। লিভার। ভেরি গুড। জন্ডিস হচ্ছে লিভার। দেখো কি হয়, যখন আমাদের রক্তে বিলিরুবিন আর বিলিভারডিন এই দুটো সাবস্ট্যান্স যখন বৃদ্ধি পায়, কি কি সাবস্ট্যান্স বৃদ্ধি পায় বলো? বিলিরুবিন অ্যান্ড বিলিভারডিন, এই দুটো যখন আমাদের রক্তে বৃদ্ধি পায় তখন আমাদের শরীর হলদে হয়ে যায়। বিলিরুবিন কিভাবে তৈরি হয় বলো দেখি, মনে পড়ছে এই গল্পগুলো? আরবিসির কথা মনে করো,
আরবিসি যখন ডেথ হয়, মৃত্যু হ্যাঁ আরবিসির ডেথ হয় কোথায়? স্প্লিনে। স্প্লিনে যখন আরবিসির ডেথ হয় তখন সেইখানে কি হয়, যখন হেমো আর গ্লোবিউলিন নামক প্রোটিন যখন দুটো আলাদা হয়ে যায়, হ্যাঁ, তখন যে রঞ্জকটা, যে পিগমেন্টটা পড়ে থাকে, সেই পিগমেন্টটাই হচ্ছে বিলিরুবিন এর পিগমেন্টের কাজ করে। হ্যাঁ, বাইল পিগমেন্ট যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ পিত্তরসের রঞ্জক যেটাকে আমরা বলি। ভেরি গুড। তাহলে হ্যাঁ, তাহলে কি হচ্ছে না, যখন আমাদের রক্তে বিলিরুবিন বা বিলিভারডিন এর মাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের দেহে একটা রোগ হচ্ছে যেটাকে বলা হচ্ছে জন্ডিস। হ্যালো, হ্যাঁ আমি ক্লাস করছি, ক্লাস শেষ করে ফোন করছি। তাহলে কি বলছি আর একবার বলো দেখি। হ্যাঁ, আমি বললাম যে তখন জন্ডিস রোগ হয়, আর যেহেতু এটা লিভার থেকে আসছে তাই লিভারটা অ্যাফেক্টেড হয়। আচ্ছা বলো দেখি, জন্ডিস যদি টাইমলি ট্রিটমেন্ট না করা হয় তাহলে এটা কোন দিকে যাবে, কি রোগ হবে? তখন লিভার একটা ভাইরাস দ্বারা অ্যাটাক হবে। সেই ভাইরাসটাকে কি বলে? হ্যাপাটাইটিস। কি ভাইরাস দ্বারা অ্যাটাক হবে? হ্যাপাটাইটিস। তখন আমাদের শরীরে কি হয়ে যাবে? হ্যাপাটাইটিস রোগ হয়ে যাবে। বুঝতে পারছো? জন্ডিস যদি টাইমলি কিওর না করা যায় তাহলে হ্যাপাটাইটিস ভাইরাস দ্বারা অ্যাটাক হয়ে হ্যাপাটাইটিস হয়ে যাবে। ঠিক আছে? ভারতবর্ষে হ্যাপাটাইটিসের অনেকগুলো প্রকার আছে। বলো দেখি ভারতবর্ষে কোনটা আছে? ভারতবর্ষে হ্যাপাটাইটিসের কোন ভাগটা সব থেকে বেশি? হেপাটাইটিস বি। হ্যাঁ, হ্যাপাটাইটিস বি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি। ওকে, নোটেবল। ঠিক ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, এটা বলো। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্টে এখানে কিন্তু মেটাল বলেছে, খেয়াল রেখো। মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল। ভেরি গুড, ভেরি গুড, মনে রাখবা। মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইজ ইন অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, এটা তোমরা লিখে রাখতে পারো যে আমি যদি আর্থ ক্রাস্টের কথা বলি, তো আর্থ ক্রাস্টে 3টি উপাদান আছে সব থেকে বেশি। 3টি উপাদান কি কি? এক আছে হচ্ছে O2, সিলিকন, তারপরে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যান্ড তারপরে আছে হচ্ছে সিলিকন। অ্যালুমিনিয়াম পুরোটাই লিখে দিই, তাহলে অক্সিজেন, অ্যালুমিনিয়াম, সিলিকন। আমাদের ভূপৃষ্ঠে, আমাদের ভূত্বকে, আর্থ ক্রাস্টে 49% আছে হলো অক্সিজেন। ওকে, অ্যালুমিনিয়াম আছে হচ্ছে 16 থেকে 17%। 16 থেকে 17%। ওকে, আর রেস্ট অফ দ্য মোটামুটি 10 to 50%-এরও বেশি আছে হচ্ছে তোমার সিলিকন আছে। ঠিক আছে, তার মানে এদের যদি সিকোয়েন্সে সাজাতে বলে কখনো, তো সিকোয়েন্স এভাবে সাজাবে যে অক্সিজেন সবার বেশি, তারপরে আছে অ্যালুমিনিয়াম, আর তারপরে আছে হচ্ছে তোমার এই যে সিলিকন। ওকে, এভাবে সাজাবো। চল, তাহলে অ্যালুমিনিয়াম ইজ দ্য রাইট আনসার হিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। এটা বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমার নেটটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওকে ওকে, ইউ মে লিভ নাও, রেকর্ডেড দেখে নেবে, এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। চলো এটা বলো। ওকে স্যার। হুইচ টাইপ অফ লেন্স ইজ আ ন্যাচারাল লেন্স প্রেজেন্ট ইন হিউম্যান আই? আমাদের মানুষের চোখে প্রকৃতি বা ভগবান কোন ধরনের লেন্স দিয়েছে, ন্যাচারাল যেটা? কনকেভ। হ্যাঁ, খুব ভালো করে শোনো। বিষয়টা কি, লেন্স, আমাদের চোখের যে লেন্সটা আছে সেটা এরকম দেখতে, তো একবার বলো দেখি। আমাদের মানব চোখে যে লেন্সটা আছে এরকম দেখতে না? উত্তল যেটাকে। তাহলে এই দেখো, এই দুটোকে আমি এইভাবেই মনে রাখি। কেভ মানে কি? গুহা। এই ফিগারটা দেখে মনে হচ্ছে যে এটা একটা কেভের মতন একটা ফিগার। সো এটা হচ্ছে কনকেভ লেন্স। হ্যাঁ, আর এইটা হচ্ছে কনকেভ, যেটা তার উল্টো হচ্ছে কনভেক্স। তো এটা কনভেক্স। এটা খুব কনফিউশন হয়ে যায় কিন্তু এই যে এখন এইটা আজীবন কালে আর কোনোদিন ভুল হবে না। কেভ মানে কি? গুহা। আচ্ছা, এই ফিগারটা দেখে কি গুহা মনে হচ্ছে না? এই ফিগারটা দেখে একটা গুহার একটা কিছু বোঝা যাচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে না? এটা এইভাবে মনে রাখবে। সো আমাদের মানব চোখে ভগবান আমাদেরকে
উত্তল লেন্স দিয়েছে, উত্তল লেন্স, কনভেক্স লেন্স বা বাংলা এটাকে বলে উত্তল লেন্স। ওকে, উত্তল লেন্স দিয়েছে। বাকি এটা তো আমি ডিটেলসে পড়িয়েও রেখেছি, অনেকটা টাইম হচ্ছে আমি জন্য আর ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ হরমোন রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন হিউম্যান ব্লাড? মানব ইনসুলিন। রক্তে সুগারের অ্যামাউন্টকে কে কন্ট্রোল করে? ইনসুলিন, ভেরি গুড, ইনসুলিন। ইনসুলিন হরমোন হচ্ছে মানব শরীরে ব্লাড সুগার, রক্তের সুগারকে কন্ট্রোল করে। ভেরি গুড। বলো দেখি ইনসুলিন কোথা থেকে সিক্রেশন হয়? প্যানক্রিয়াসের আলফা বিটা। হ্যাঁ, বিটা কোষ থেকে। আইলেট অফ ল্যাঙ্গারান্সের আলফা কোষের বিটা কোষ থেকে। ভেরি গুড। এইটাকে আমরা ড্র করলাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স। ওকে, এটা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ, কারণ স্যার ল্যাঙ্গারহ্যান্স এটা আবিষ্কার করেছিলেন। এটা হচ্ছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বা এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস তৈরি হয়েছে 4 রকমের সেল দিয়ে। কি কি? অ্যালফা, বিটা, ডেল্টা, অ্যালফা বিটা ডেল্টা, আর হচ্ছে কি পিপি, অ্যালফা বিটা ডেল্টা পিপি। এই 4 প্রকারের সেল দিয়ে আমাদের প্যানক্রিয়াস তৈরি হয়েছে। তো প্যানক্রিয়াসের যে বিটা সেল, সেই বিটা সেল থেকে ইনসুলিন হরমোনের সিক্রেশন হয়, ইনসুলিন হরমোনের সিক্রেশন হয়। আর অ্যালফা সেল থেকে কোন হরমোনের সিক্রেশন হয়? গ্লুকাগন। গ্লুকাগন, ভেরি গুড, গ্লুকাগন, গ্লুকাগন হরমোনের সিক্রেশন হয়, গ্লুকাগন হরমোনের সিক্রেশন হয়। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে। কি বলো? গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে। কার সহযোগিতায়? লিভারের সহযোগিতায়। কে করে? ইনসুলিন করে। আর এই গ্লুকাগন হরমোনের কাজ কি? আচ্ছা আচ্ছা, আর একটু বলে নিই তাহলে। গ্লুকোজকে লিভার ইনসুলিনের সহযোগিতায় গ্লাইকোজেনে কনভার্ট করে। কোথায় স্টোর হয় এটা? কোথায় স্টোর হয়? লিভারে স্টোর হয়। এবং এই যে প্রসেস, এই প্রসেসটাকে কি বলে? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস প্রসেস এটাকে বলে। ভেরি গুড। এবার আসো, এবার এই গ্লাইকোজেনকে যখন আমাদের প্রয়োজন পড়ে, গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে কনভার্ট করার দায়িত্ব কে নেয়? এই গ্লুকাগন হরমোন নেয়। অ্যালফা সেল থেকে যে গ্লুকাগন হরমোন সিক্রেশন হলো সেটা। এই গ্লুকাগন হরমোন লিভারের সহযোগিতা নিয়ে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে। আর এই পদ্ধতিটাকে কি বলে? গ্লাইকোজেনেলাইসিস। গ্লাইকোজেনালিসিস, এই পদ্ধতিটাকে বলে গ্লাইকোজেনালিসিস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটুকুন ক্লিয়ার হলো। আর দাদা এই ডেল্টা পিপির কাজ কি? দেখো, ডেল্টা আর পিপির কাজ হচ্ছে অ্যালফা আর বিটা সেল থেকে যে হরমোন সিক্রেশন হচ্ছে সেটা যাতে সঠিক মাত্রায় হয় সেটাকে দেখাশোনা করা, রেগুলেট করার কাজ হচ্ছে এদের। ভেরি গুড, ভেরি গুড। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে কি ভাই, যে ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন? ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন? সো মনে রাখবা, ইনসুলিন আবিষ্কার করেছিলেন এফ ব্যান্টিং। পড়িয়েছি আমি এটা। এফ ব্যান্টিং হচ্ছে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। ইনসুলিনের মধ্যে এক প্রকারের এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টটা কি বলো? জিঙ্ক। মনে আছে তো? ইনসুলিনের মধ্যে এক প্রকারের এলিমেন্ট ফাউন্ড করা যায়, দ্যাট ইজ কল্ড জিঙ্ক। ওকে, জিঙ্ক। আচ্ছা, এখানে আরেকটা হরমোন দেখতে পাচ্ছ। বাকি এস্ট্রোজেন, টেস্টোস্টেরন তো পড়া হয়ে গেছে। প্যারাথরমোনটা বলো দেখি, সবার আগে বলো প্যারাথরমোন সিক্রেট হয় কোত্থেকে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। আচ্ছা, প্যারাথরমোনের কাজ কি দাদা? প্যারাথরমোনের কাজ কি মনে পড়ে? ক্যালসিয়াম থেকে ব্লাড, বোন থেকে রক্তে, রক্ত থেকে বোনে ক্যালসিয়ামকে কনভার্ট করার কাজটা কার? প্যারাথরমোনের। মনে আছে তো? তাহলে প্যারাথরমোনের কাজটা কি? প্যারাথরমোনের কাজ হচ্ছে যে কন্ট্রোলস ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড। রক্তের মধ্যে ক্যালসিয়ামের যে লেভেল সেটাকে কন্ট্রোল করা। হ্যাঁ, তো এই জায়গা কিন্তু আর একবার তোমরা নোট থেকে দেখে নেবে, আমি খুব ডিটেলস এই জায়গাটা কিন্তু পড়িয়ে রেখেছি। ওকে না? চলো তাহলে, এটার উত্তর কি হলো?
ইনসুলিন হলো। Where is the Central Rice Research Institution located? এ তো আমরা পড়েছি তো। রাইস ইনস্টিটিউট কটকে আছে, কটকে আছে। আচ্ছা চলো নেক্সট। Which of the following Small is intestine. about 23 feet long in average adult human being? হ্যাঁ স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন নাম ছোট হলে কি হবে, জিনিসটা কিন্তু বড়। 23 ফিট লম্বা। ভেরি গুড, 23 ফিট লম্বা। চলো তাহলে নেক্সট। দ্য এনজাইম প্রেজেন্ট ইন গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোন এনজাইম থাকে? অপশনে দেওয়া আছে যেটা, সেটার মধ্যে বলো। গ্যাস্ট্রিক জুস একটাই থাকে, দ্যাট ইজ পেপসিন। গ্যাস্ট্রিক জুসে যে এনজাইমটা থাকে সেটা থাকে পেপসিন। বলতো পেপসিন কার পাচনে সাহায্য করে? প্রোটিনের। প্রোটিন। হ্যাঁ, প্রোটিনকে ভেঙে পেপটাইডে কনভার্ট করার দায়িত্ব হচ্ছে পেপসিনের। বুঝতে পেরেছো? পেপসিনের সাথে সাথে আর একটা মনে রাখবে যে গ্যাস্ট্রিক জুসে পেপসিন আর একটা এনজাইম থাকে, দ্যাট ইজ রেনিন। পেপসিন আর রেনিন, পেপসিন যেমন প্রোটিনকে ভেঙে পেপটাইডে কনভার্ট করে, আর তেমনি রেনিনও কিসের পাচন করে বলো দেখি? রেনিন হচ্ছে মিল্কের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিনটার নাম কি? ক্যাসিন। এই ক্যাসিন নামক প্রোটিনটাকে পরিপাচন করার দায়িত্ব কার? রেনিনের। ওকে, তাহলে পেপসিন আর রেনিন এটা গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে। ওকে, এটা গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে। গেল। এবার বল দেখি অ্যামাইলেজ কোথা থেকে পাই? অ্যামাইলেজও তো একটা এনজাইম। অ্যামাইলেজ কোথা থেকে পাই? অ্যামাইলেজ বা ট্রিপসিন। অ্যামাইলেজ, ট্রিপসিন, ক্রাইমোট্রিপসিন এগুলো সব কোথা থেকে আসে? হ্যাঁ, অ্যামাইলেজ, ট্রিপসিন, ক্রাইমোট্রিপসিন এগুলো সব আসে হচ্ছে প্যানক্রিয়াস থেকে আসে, প্যানক্রিয়াটিক জুস থেকে আসে। এরা প্যানক্রিয়াটিক জুস থেকে পাই। আর টাইলিন কোথা থেকে পাই আমরা? স্যালাইভা থেকে পাই, তাই না? স্যালাইভা থেকে টাইলিন পাই। ঠিক আছে না? এটুকুন হলো। আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করে এখান থেকে, এই যে গ্যাস্ট্রিক জুস বলা হচ্ছে, তো গ্যাস্ট্রিক জুসের পিএইচ ভ্যালু কত? মনে রাখবে 1.5। অর্থাৎ গ্যাস্ট্রিক জুসের পিএইচ ভ্যালু হচ্ছে 1.5। কেন? কারণ এখানে HCl উপস্থিত থাকে, যে সব থেকে খতরনাক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এই জন্য গ্যাস্ট্রিক জুসের পিএইচ ভ্যালু মনে রাখবে, এটা হচ্ছে 1.5। আচ্ছা আর একটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, আমি তোমাদের পড়িয়েছি, বলো তো হুইচ অফ দ্য ফলোইং জুস হ্যাভিং নো এনজাইমস? কোন জুসের মধ্যে কোনো এনজাইম থাকে না? 3 ধরনের জুস আছে তো আমাদের শরীরে, কি কি? গ্যাস্ট্রিক জুস, বাইল জুস, প্যানক্রিয়াটিক জুস। এই 3টে জায়গা থেকে জুস সিক্রেশন হয়। আরেকবার বলছি, গ্যাস্ট্রিক জুস, বাইল জুস, প্যানক্রিয়াটিক জুস। তাহলে এই 3টে জুসের মধ্যে 2টো জুসের মধ্যে, গ্যাস্ট্রিক জুস আর প্যানক্রিয়াস জুসের মধ্যে এনজাইমস থাকে, কিন্তু মনে রাখবা যে বাইল জুস, হ্যাঁ বাইল জুস হ্যাভিং নো এনজাইমস। খুব ইম্পর্ট্যান্ট, বাইল জুসের মধ্যে কোনো প্রকার এনজাইম থাকে না। বলো দেখি বাইল জুসের পরিপাক করার একজনকেই পরিপাক করে, সে কাকে করে? বাইল জুস একটি মাত্র নিউট্রিয়েন্টসকে পরিপাক করে, সে কে? ফ্যাট। ভেরি গুড। আচ্ছা বলো দেখি গ্যাস্ট্রিক জুস কার পরিপাক করে? গ্যাস্ট্রিক জুস কার পরিপাক করে? এটা তো প্রোটিন হচ্ছে। কার্বোহাইড্রেট প্রোটিনের পরিপাক করে। ভেরি গুড। আর বলো দেখি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই 3টেরই পরিপাক করে কোন জুস? প্যানক্রিয়াস জুস। এই জন্য প্যানক্রিয়াটিক জুসকে কি বলা হয়? কমপ্লিট ডাইজেস্টিভ জুস। মনে পড়ছে কিনা এগুলো? পড়েছি আমরা এগুলো। প্যানক্রিয়াটিক জুসকে এই জন্য বলা হয় কমপ্লিট ডাইজেস্টিভ জুস বলা হয় প্যানক্রিয়াটিক জুসকে। আচ্ছা ভেরি গুড। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন বলো।
হুইচ অফ দিস ইজ সি অ্যাসোসিয়েটেড হবে উইথ সি কালার ভিশন? কালার ভিশনের সাথে কি যুক্ত? হ্যাঁ, সি আরেকবার, কোন কোষ কালার, কোন কোষ কালার, আর বলো কোন কালার, কোনের সাথে কালারের সাথে রিলেটেড আছে? রডের সাথে রং, আর বলো দেখি, রডের সাথে রং, এভাবে মনে রাখতাম আমি। রডের সাথে রং, কোনের সাথে এক মিনিট দাঁড়াও, রডের সাথে হচ্ছে রড কোষের কাজ কি? রড কোষ হচ্ছে ডিম লাইট। এক মিনিট দাঁড়াও, ভুল হচ্ছে আমাদের। রডের সাথে রাত মনে রাখতাম, রডের সাথে রাত, আর কোণের সাথে কালার, কোণের সাথে কালার, রডের সাথে কোণের সাথে কালার, রডের সাথে রাত। কেন বলো দেখি? রডস তৈরি হয়েছে কোন সেল দিয়ে? রডপসিন। ভেরি গুড, রডপসিন। রডপসিন সেল দিয়ে তৈরি হয়েছে। এই রডপসিন সেলের কাজ কি? রডপসিন সেলের কাজ কি? ভিশন ইন ডিম লাইট, ভিশন ইন ডিম লাইট। তো ডিম লাইট কখন থাকে? কখন থাকে? রাতে। রড রাত কোন কালার? মনে করো, রড রাত কোন কালার? অর্থাৎ রড হচ্ছে রাত্রে বেলায়, অর্থাৎ কম আলোতে দেখতে আমাদের সাহায্য করে রডস এর রডপসিন সেলস। ওকে, আর কোন হচ্ছে কি কাজে করে? আচ্ছা, কোন কি দিয়ে তৈরি হয়েছে? কোন সেল দিয়ে তৈরি হয়েছে? কডপসিন। ইয়েস, কডপসিন সেল দিয়ে তৈরি হচ্ছে। কডপসিনের কাজ কি? আইডেন্টিফায়ার বা আইডেন্টিফাইং আইডেন্টিফাইং কালার, অর্থাৎ কালারের আইডেন্টিফাই করার কাজ দেওয়া হয়েছে কোনসকে। আইরিশের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কি বলতো? আইরিশের একটা কাজ আছে, হোয়াট ইজ ইট? কতটুকুন আলো আমাদের চোখের মধ্যে নিতে হবে সেটা তো এটা কন্ট্রোল করে না আইরিশ, যেটাকে আমরা পুতলি বলি চোখের। তাহলে আইরিশের কাজ হচ্ছে কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট, অর্থাৎ যখন আমাদের চোখে বড় আলো পড়ে তখন আমাদের চোখ একদম সংকুচিত হয়ে যায় না, আইরিশটা একদম কন্ট্রাক্ট হয়ে যায় না? তো আইরিশ কন্ট্রাকশন কখন হয়? যখন প্রচুর পরিমাণে আলো আমাদের চোখে এসে পড়ে। আর আইরিশ না থাকলে আমাদের চোখ নষ্ট হয়ে যেত, কারণ বিভিন্ন আলোর অ্যামাউন্টটাকে কন্ট্রোল করে হচ্ছে আইরিশ। যখন উচ্চ আলো হয় তখন সে নিজেকে সংকুচিত করে যাতে অল্প অল্প করে আলো প্রবেশ করে ভেতরে, ঠিক আছে না? সো চলো, অপটিক ডিস্ক আর অপটিক নার্ভ। অপটিক নার্ভ হচ্ছে আমাদের কি করে না, রেটিনাতে যে ইমেজ ফরমেশন হয় সেই ইমেজটা কেমন হয়? ইনভার্ট ইমেজ হয়, উল্টো ইমেজ তৈরি হয়। সেটাকে কোথায়? ব্রেনের কর্টেক্স পার্টে সে নিয়ে যায়, আর সেইখানে গিয়ে সেটা সঠিক হয়ে যায়, সঠিক ইমেজ হয়ে যায়। এভাবে আমরা দেখি। আচ্ছা চলো, হোয়াট ডাজ ইনসুলিন রেগুলেট? এটা আমরা পড়লাম তো একটু আগে। ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে ইনসুলিন রেগুলেট করে। আচ্ছা এটা বলো দেখি, কিউটেনিয়াস রেসপিরেশন কোথায় হয়? কিউটেনিয়াস রেসপিরেশন, সবার আগে তো কিউটেনিয়াস রেসপিরেশন বাংলা বললে সবাই উত্তর দিতে পারবা। বাংলা এটাকে বলে ত্বকীয় শ্বসন। কি বলে? ত্বকীয় শ্বসন। ত্বকের দ্বারা শ্বসন কার হয়? হ্যাঁ, ত্বকের দ্বারা শ্বসন হয় হচ্ছে আর্থওয়ার্মের, অর্থাৎ কেঁচো। কিসের হয়? কেঁচো। কেঁচো হচ্ছে কিউটেনিয়াস রেসপিরেশন করে, ত্বকের দ্বারা শ্বসন হয়। মানুষ তার শ্বসন কিসের মাধ্যমে করে? লাংসের মাধ্যমে করে। ফিশ তাদের শ্বসন কিসের মাধ্যমে করে? গিলসের মাধ্যমে করে। বার্ডস কিসের মাধ্যমে করে? বার্ডসও লাংসের মাধ্যমেই করে। ওকে, ভেরি গুড। চলো তাহলে নেক্সট চাই নাকি? এটা বলো, হুইচ নিউট্রিয়েন্ট প্রোভাইডস দ্য ম্যাক্সিমাম এনার্জি অন ব্রেকডাউন? কোন নিউট্রিয়েন্টটি অপশানে দেওয়া সেটা ব্রেকডাউন হলে সব থেকে বেশি এনার্জি পাওয়া যায়? ব্রেকডাউন মানে কি বোঝাচ্ছে? ভেঙে যাওয়ার পরে। তাহলে না, এনার্জি যদি পড়াশোনা তো ভুলে গেলে নাকি? কার্বোহাইড্রেট কি করে বলছো ভাই আমার? প্রোটিন তো বডি বিল্ডিং, মাসেল গঠন করে, আর 1 গ্রাম ফ্যাট 9.3 কিলো ক্যালোরি প্রোভাইড করে,
অথচ 1 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের 4.3 কিলো ক্যালোরি দেয়। তাহলে ভুলে গেলে চলবে, ফ্যাট হচ্ছে আমাদের সব থেকে বেশি এনার্জি প্রোভাইড করে, বাট ফ্যাট হচ্ছে লং টার্ম এনার্জি প্রোভাইডার। ওকে না, এটা মাথায় রাখো, এগুলো আমরা পড়েছি তো সব। মানে 1 গ্রাম, আপনি যে বললেন যে ইনস্ট্যান্ট এনার্জি কার্বোহাইড্রেট দেয়, হ্যাঁ তো সেটাই তো বলছি, এখনো তো সেটাই বলছি। এখানে বলছে ম্যাক্সিমাম এনার্জি কার থেকে পাবো। 1 গ্রাম ফ্যাট দেয় হচ্ছে 9.3 কিলো ক্যালোরি দেয় আমাদের। ওকে, আর সেখানে দাঁড়িয়ে 1 গ্রাম কার্বোহাইড্রেট সে আমাদেরকে দেয় অনলি 4.3 কিলো ক্যালোরি। 4.3 কিলো ক্যালোরি আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে না? তাহলে ম্যাক্সিমাম এনার্জি নিম্নের কোন নিউট্রিয়েন্টসটি ব্রেকডাউন হবার পর, অর্থাৎ ভেঙে যাওয়ার পরে বা ভাঙলে আমরা ম্যাক্সিমাম এনার্জি পাবো? দ্যাট ইজ ফ্যাট। ওকে না, এখানে কোনো সন্দেহ নেই তো, আমরা এগুলো তো পড়েছি। চলো তারপরে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ অ্যাফেক্টস দ্য ব্লাড সেলস ইন হিউম্যান বডি? হিউম্যান বডির রক্তের কণিকা বা রক্তের কোষকে এফেক্ট করে নিম্নের কোন রোগটি? মেনিনজাইটিস, পোলিও, স্মল পক্স, লিউকেমিয়া। সো দ্য রাইট আনসার ইজ লিউকেমিয়া। লিউকেমিয়াকে কি বলা হয় আরেকটা নামে? ক্যান্সার, ব্লাড ক্যান্সার বলা হয়। ব্লাড ক্যান্সার কখন হয়? যখন আমাদের রক্তের ডব্লিউবিসির মাত্রা বেড়ে যায়। ডব্লিউবিসির পরিমাণ আমাদের রক্তে যখন বেড়ে যায় তখন সেই রোগটাকে বলা হয় লিউকেমিয়া, ঠিক আছে না? কেন? কারণ ডব্লিউবিসির আরেক নাম কি? লিউকোসাইট। ডব্লিউবিসির আরেক নাম হচ্ছে লিউকোসাইট। তাহলে লিউকোসাইট যখন বেড়ে যায়, অর্থাৎ ডব্লিউবিসি যখন বেড়ে যায়, তখন হয় হচ্ছে লিউকেমিয়া। এই ডব্লিউবিসির ইনক্রিজ বা লিউকোসাইটের ইনক্রিজ কখন হয়? যখন আমাদের শরীরের মধ্যে কার্বক্সি হেমোগ্লোবিন উপস্থিত হয়। অর্থাৎ আমাদের শরীরে যখন কার্বক্সি হেমোগ্লোবিন উপস্থিত হয় তখন আমাদের শরীরে ডব্লিউবিসির মাত্রা বেড়ে যায়। কার্বক্সি হেমোগ্লোবিনটা কি? হেমোগ্লোবিনের সাথে যখন কার্বন মনোক্সাইড মিশ্রিত হয় তখন সেটাকে বলে কার্বক্সি হেমোগ্লোবিন। বুঝতে পারছি কি না? এটা আমরা খুব ডিটেলসে পড়েছি বিষয়গুলো। চলো তাহলে যাই। আচ্ছা, সিও হবে, সিও হবে না? নো ভাই, নো। সিও হবে না। এখানে হিমোগ্লোবিন সিও হবে না? কি বলছো? সিও তো হবে না কি? নিচে যে হিমোগ্লোবিন প্লাস কার্বন মনোক্সাইড, মানে সিও হবে তো না? আমি কি বুঝতে পারিনি, আরেকবার বলো। এখানে দেখুন আপনি নিচে লিখেছেন না, এই যে Hb+O, ওটা সিও হবে, মনোক্সাইড না? ও সরি, কার্বন মনোক্সাইড মানে সিও। হ্যাঁ বুঝতে পেরেছি। না আমি ভাবছি কি সি উত্তর বলছো কিনা। না না, ব্লাড সেলের কথা বলেছে, ব্লাড সেলকে অ্যাফেক্ট করে। মেনিনজাইটিস রোগটা হয় মানে কাকে অ্যাফেক্ট করে বলো দেখি? যেটাকে অ্যাফেক্ট করে সেটার নাম কি? মেনিনজেস। মনে আছে মেনিনজেস কোথায় থাকে? মেনিনজেস দ্য মেমব্রেন অফ ব্রেন মেমব্রেন। মেনিনজিস ইজ হোয়াট? ব্রেইন মেমব্রেন, অর্থাৎ ব্রেইনকে ঢেকে রাখা হচ্ছে মেনিনজিস। আর সেই মেনিনজিসকে মেনিনজাইটিস, ভাইরাসের অ্যাটাক হলে মেনিনজাইটিস রোগ হয়। ওকে। আচ্ছা, পোলিও আমাদের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে বলো দেখি? আমাদের নার্ভাস সিস্টেমকে ব্রেকডাউন করে, নার্ভাস সিস্টেমকে। স্মল পক্স আমাদের ইমিউনিটি সিস্টেমকে অ্যাফেক্ট করে। ওকে, এগুলো মনে রাখবে। চল নেক্সট, সিস্টেমা ন্যাচুরি ওয়াজ রিটেন বাই। তো সিস্টেমা এটা আমরা বারবার পড়েছি, এতবার পড়েছি আমার মুখস্থ হয়ে গেছে। সো কার্লোস লিনিয়াস ইজ দ্য রাইট আনসার। কার্লোস লিনিয়াস। নাও নেক্সট কোশ্চেনে চলে আসো। এইখানে আমরা আলোচনা করছিলাম যখন, পোলিও বলতো ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ? এটা একটু আলোচনা করি।
সামান্য একটা আলোচনা। দেখো পোলিও কিন্তু ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস হ্যাঁ, পোলিও হচ্ছে এন্টেরো ভাইরাস। কি ভাইরাস? এন্টেরো ভাইরাস। এন্টেরো ভাইরাসে অ্যাফেক্ট হলে পোলিও রোগ হয়, ঠিক আছে। আর আর স্মল পক্স হচ্ছে কি বলতো ভ্যারিসেলা। ভ্যারিসেলা ভাইরাস বা ওটাকে ভ্যারিওলাও বলে। ভ্যারিওলা বা ভেরিসেলা ভেরিওলা বা ভেরিসেলা ভাইরাসে অ্যাফেক্ট হলে আমাদের স্মল পক্স হয়, ঠিক আছে না। লিউকেমিয়া, ক্যান্সার, চলো এটা হয়ে গেল। এটা the mineral necessary for coagulation of blood। আচ্ছা সবার আগে বলো তো কগুলেশন মানে কি? কগুলেশন মানে হচ্ছে ক্লটিং বলতে পারো। কগুলেশন মানে জমাট ক্লটিং, হ্যাঁ রক্ত জমাট বেঁধে যাওয়াকে কগুলেশন বলে। তো ব্লাড কগুলেশনের জন্য অর্থাৎ ব্লাড ক্লটিং এর জন্য নিম্নের কোন ক্যালসিয়াম। খনিজটি রেসপন্সিবল বা নেসেসারি, প্রয়োজন? হ্যাঁ একদমই ঠিক বলেছো, ক্যালসিয়াম। ক্যালসিয়াম। ব্লাড ক্লটিংটা সুন্দর গল্পের মাধ্যমে তোমাদেরকে পড়ানো হয়েছিল, তাই না? ক্যালসিয়ামটা তোমার ফাইব্রিনোজেনকে কিসে কনভার্ট করে দেয় বলো দেখি? ফাইব্রিন। হ্যাঁ, ফাইব্রিনকে কিসে কনভার্ট করে? ফাইব্রিনোজেনে কনভার্ট করে, ফাইব্রিনোজেন। আর ফাইব্রিনোজেন ইজ হোয়াট? ফাইব্রিনোজেন ওয়ান কাইন্ড অফ ফাইবারাস সাবস্ট্যান্স, যেটা ইনজুরির উপরে তৈরি হয়, একটা জালিকার মতন তৈরি হয়, যার কারণে সেখান থেকে রক্ত বেরোতে পারে না। তো এর জন্য তো দায়ী ক্যালসিয়াম। পুরো কাহিনীটা বলেছিলাম, লিভারের মধ্যে কয় প্রকারের প্রোটিন থাকে সেখানেও আলোচনা এখানে কিন্তু হয়েছিল। তাহলে কগুলেশন অফ ব্লাডের জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা ভিটামিন মুখ দিয়ে বেরোচ্ছিল আমার, বলো দেখি কোন ভিটামিন আমাদের রক্ত তঞ্চনে সহযোগিতা করে? আর লিখেই দিয়েছি ভিটামিন কে। মনে রাখবে ভিটামিন কে রক্ত তঞ্চনে সহযোগিতা করে, অর্থাৎ ভিটামিন কে হেল্পস ইন আওয়ার ব্লাড ক্লটিং। ওকে, আচ্ছা লিভারের মধ্যে আরেকটা প্রোটিন থাকে, যে প্রোটিনটার নাম হচ্ছে হেপারিন। কি নাম? হেপারিন। এই হেপারিনের কাজ কি? হেপারিনকে বলা হয় ব্লাড পাতলা করে, অ্যান্টি ক্লটিং প্রোটিন বলা হয় এটাকে, অর্থাৎ এটা ব্লাডকে জমাট বাঁধতে দেয় না, হেপারিন। ওকে চল, হুইচ অফ দিস ইজ আ মাইক্রো এলিমেন্ট? আচ্ছা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ। স্যার একটু লেফট চলে যাও না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ লিভ নিয়ে আবার জয়েন করো। সোডিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই চারটের মধ্যে মাইক্রো এলিমেন্ট কোনটি? ম্যাঙ্গানিজ। অবশ্যই তাই, এদের সবার মধ্যে কম্পেয়ার করলে, যদিও দেখো যত ধরনের মিনারেলস আছে, যত ধরনের ভিটামিনস আছে, তারা কিসের মধ্যে পড়ে? মাইক্রো না ম্যাক্রো? মাইক্রোর মধ্যে পড়ে না? তাহলে তার মধ্যেও মাইক্রো হচ্ছে এটা, অর্থাৎ খনিজের মধ্যেও মাইক্রো এলিমেন্ট কোনটা? দ্যাট ইজ ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, বাট সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এরা আমাদের কি করে বলো দেখি? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এদের বিভিন্ন কাজ আছে, তাই না? সোডিয়াম যেমন আমাদের কি করে? হার্ট বিট বা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। পটাশিয়াম কি করে? পটাশিয়ামও আমাদের যে রক্তের যে ব্লাড ফ্লো, হ্যাঁ সেই ব্লাড ফ্লোকে কন্ট্রোল করে, তাই না? তো তেমনি করে এদেরও কিন্তু প্রত্যেকেরই স্পেসিফিক কোনো না কোনো কাজ আছে। তাছাড়াও এই বলো দেখি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এদের আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা পড়েছিলাম, সেটা কি মনে পড়ছে? যখন ব্লাড পড়েছিলাম, ব্লাডের মধ্যে পড়েছিলাম, মনে করো তো। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন নিয়ে যাও, মানে কার্বন ডাইঅক্সাইড তো নিয়ে কার্বন যাও। ডাইঅক্সাইডকে ক্যারি করার কাজটা, ভেরি গুড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের ক্যারি করার কাজটা তো 10% মাত্র হেমোগ্লোবিন করে, আর বাকি 90% তো অক্সাইড আর বাইকার্বনেট এরাই করে না, কার্বনেট আর বাইকার্বনেটের ফর্মে করে, তাই না? মনে পড়ছে বিষয়গুলো?
ঠিক, চলো তাহলে এবার আসো নেক্সট কোয়েশ্চেন চলে এসো। হুইচ হরমোন ইজ প্রডিউসড বাই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স টু কন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস? তাহলে ডায়াবেটিস মেলিটাস কন্ট্রোল করার জন্য কোন হরমোন সহযোগিতা করে এবং সেটা ল্যাঙ্গারহ্যান্স, দেখো কোশ্চেনটাকে কেমন করেছে দেখো। তাহলে এখানে বেশ কিছু না জানলে উত্তর করা যাবে না। সর্বপ্রথমে তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মানে হচ্ছে প্যানক্রিয়াস, এটা আমাদের জানতে হবে, তাই না? ডায়াবেটিস মেলিটাস মানে যেটাকে আমরা বলি সুগার, মানে রক্তে সুগারের পরিমাত্রা বেড়ে যাওয়া। হ্যাঁ, ভেরি গুড। তো সো দ্য আনসার ইজ ইনসুলিন। ইনসুলিন, বাকি টাইলিন, রেনিন এই ছেলেদের সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে আগে। ইনসুলিন। ডায়াবেটিস দুই প্রকারের হয়, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস আর একটা আছে কি ডায়াবেটিস ইনসিপিডাস। বলো দেখি ডায়াবেটিস ইনসিপিডাসটা কেন হয়? ডায়াবেটিস অ্যান্টি ডায়োরেটিক হরমোন, মানে ওয়াটার লস। হ্যাঁ, অ্যান্টি ডায়োরেটিক হরমোন যখন আমাদের শরীরে কমে যায় তখন আমাদের শরীরে প্রচুর পরিমাণে ওয়াটার লস হতে থাকে। হ্যাঁ, ঘন ঘন প্রস্রাব পায়, ঘাম হয়, আমাদের শরীর থেকে লিকুইড লস হয়। তাহলে লিকুইড লস হলে সেটাকে বহুমূত্র রোগ বলে, তাই না? সেইটা হলে সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলো আর আছে নাকি? লাস্ট কোয়েশ্চেন। ল্যাকটোজ ইজ কম্পোজড অফ ড্যাশ অ্যান্ড গ্লুকোজ। ল্যাকটোজ কি দিয়ে তৈরি হয়েছে? ড্যাশ অ্যান্ড গ্লুকোজ। গ্লুকোজ তো আছেই, তার সাথে আর কি আছে? মাল্টোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, কোনটা? গ্যালাক্টোজ। একদমই তাই, চোখ কান বুঝে গ্যালাক্টোজ। তাহলে আমরা জানি যে ল্যাকটোজ তৈরি হয় হচ্ছে গ্যালাক্টোজ আর গ্লুকোজ মিলে। গ্যালাক্টোজ আর গ্লুকোজ মিলে কি তৈরি হয়? ল্যাকটোজ তৈরি হয়, তাই না? ভেরি গুড, সাবাস। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ছিল। আমরা মোটামুটি 50+ কোয়েশ্চেন্স এখানে করলাম। তো সেশনটা ভালো লেগেছে আশা করছি তোমাদের। আমরা যা পড়েছি সেগুলো কিন্তু এর মধ্যেই রয়েছে। তো এইরকম করে এমসিকিউ সিরিজ আসবে, ঠিক আছে? সো ঠিক আছে, ভালো থেকো সবাই। একটা কিছুটা হলো রিভাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে গুড নাইট, ভালো থেকো সবাই।